আল্লাহ সুবাহানা তাআলা উপর রাখো। আমাদের প্ল্যানের বাইরে তার একটা প্ল্যান আছে। তিনি একসময় তোমাকে এতটাই খুশি করবেন যা তুমি কখনো আল্লাহ সুবাহানা তাআলা উপর ভরসা রাখো। আমাদের প্ল্যানের বাইরে তার একটা প্ল্যান আছে। তিনি একসময় তোমাকে এতটাই খুশি করবেন যা তুমি কখনো কল্পনাও করনি। তিনি কখনো নিরাশ করেন না। তুমি চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও। আমি আছি তো। জীবনে জটিল পথ যদি আরেকবার আসে, ভাইয়া আছি না। আমি সমস্ত কঠিন পথে, সমস্ত অমসৃণ, অসমতল, আঁকাবাঁকা পথে আমি সবসময় তোমার পাশে থাকব। যে কঠিন পথ রক্তাক্ত হৃদয় নিয়ে তুমি পার হয়ে এখনো সারভাইভ করে আছো, তুমি বাকিটা পথ চলতে পারবে। আর ভাইয়া তো আছেই। আই অলওয়েজ দেয়ার ফর ইউ সোনা। আই অলওয়েজ দেয়ার ফর ইউ। আগুন জ্বলে ওঠা ইভার উত্তপ্ত হৃদয় ধীরে ধীরে পরিণত হয় বরফ সিক্ত জলে। শান্তি, স্বস্তি, ভরসার আশ্রয়স্থলে মাথা ঠেকিয়ে নীরব, নিস্তব্ধ ইভা। ইরফাদের হাত ভরসা, আদর, স্নেহের বাহন হয়ে ইভার ঘনচুল ভর্তি মাথায় ক্ষণে ক্ষণে মৃদু চাপড় দেয়। নিশ্চল, নীরব সিনথিয়ার ঘন আখিপল্লব ছুঁয়ে চুইয়ে পড়ছে নোনা জল। সে ভাই বোনের ভালোবাসার অনুভূতি হৃদয় থেকে অনুভব করছে। তার ভাইও তাকে ভালোবাসে। যতটাই জটিল পথ ধরুক না কেন, রাফসান তাকে আগলে রেখেছে। তবে এই ভাই হিসেবে ভালো মানুষটা স্বামীর দায়িত্ব পালন করতে ব্যর্থ। এক নারীর জীবন নষ্টের একমাত্র কারণ। জীবনটা সহজ হতে পারত, তবে জীবন এক জটিল সমীকরণ। শূন্যে তাকিয়ে সিনথিয়া কল্পনা করে এক নতুন উপাখ্যানের। একসময়ের কিটার থেকে মাফিয়া হয়ে ওঠা রাফসান আজ অনুতপ্ত। আর অনুতপ্তের পর মানুষ যে জিনিস ফিরে পেতে চায়, তা চোখের সামনে হারিয়ে ফেলার মতো যন্ত্রণা দ্বিতীয়টি হবে না। ভাই বোনের মধ্যে মায়ার যে অদৃশ্য সুতার বাঁধন, সে বাঁধনে টান পড়ে সিনথিয়ার চোখের পানি টুপ করে পড়ে। তবে জীবন যেহেতু ইভার, সিদ্ধান্তও তার। এই ব্যাপারে আর কোনো কথা সে বলবে না। তার ভাইয়ের জন্যে যত কষ্টই হোক, এই বিষয়ে তার আর কোনো কথাই নেই। চোখ ফিরিয়ে নেয় সিনথিয়া। ইরফাদের বুকে এক ছোট্ট পরী, আরেক সাইডে ইভা। বিছানায় শরীর এলিয়ে দেয়া ইরফাদের চোখ দুটো বন্ধ। তার কি কষ্ট হচ্ছে? ভালোবাসায় মুড়ে রাখবে, এই কথাটি মুখে বারবার বলা হলেও সিনথিয়া আসলে বুঝতেই পারে না মানুষটাকে। তার চোখের ভাষা বুঝতে অক্ষম সে। এই মানুষটার কখন খারাপ লাগে, কখন ভালো লাগে বোঝা কঠিন। সব সময় একরকমই লাগে। কঠিন মানুষের হৃদয় কি চলে সত্যিই বোঝা প্রায় অসাধ্য কাজ। টুম্পাকে আঁকড়ে ধরে রাখা বলিষ্ঠ হাতের উপর হাত রাখে সিনথিয়া। কোমল স্পর্শে চোখ খুলে তাকায় ইরফাদ। চোখ দুটো রক্ত লাল হয়ে আছে। সিনথিয়ার চোখের দিকে তাকায় ইরফাদ। সিনথিয়ার মুখটা থমথমে। চোখ দুটো অশ্রুসিক্ত। ইরফাদ বুকের বাকি শূন্য জায়গাতে টেনে নেয় সিনথিয়াকে। তুমুল বৃষ্টি বর্ষণের মধ্যে তিনজন প্রিয় মানুষকে একসাথে বুকের উষ্ণ ওমে ভালোবাসার চাদরে ঢেকে রাখে ইরফাদ। বিকেলেও আকাশের কোণে তলিয়ে থাকা সূর্যের মুখ দেখা যাচ্ছে না বৃষ্টির তোড়ে। সিনথিয়া চেয়ার টেনে পা চেয়ারে তুলে পায়ের ভাঁজে উপন্যাসের বইয়ে চোখ ডুবিয়ে আছে। পেছনে থেকে ধীর পায়ে আসে ইরফাদ। হাতে দুটো মগ। উত্তপ্ত মগ থেকে ধোঁয়া উঠছে উপর দিকে। পেছনে থেকে ইরফাদ বলে ওঠে, ম্যাডাম, আপনার কফি। সহসাই পেছনে ফিরে তাকায় সিনথিয়া। বৃষ্টি মুখর ঠান্ডা ঠান্ডা দিন, মেঘলা আকাশ, ধরণী তলিয়ে আছে আধারে। এই সময় গরম ধোয়া ওঠা চা, কফির প্রয়োজন ছিল। মিষ্টি করে হাসি দেয় সিনথিয়া। কফি মগর দিকে হাত বাড়িয়ে বলে, আপনি করেছেন? জি ম্যাডাম। টেক ইট। সত্যিই আপনি করেছেন? আমি মিথ্যা বলছি? আর কফি মেক করা কি এমন কঠিন কাজ? না মানে, আমি ভাবলাম আপনি শুধু অর্ডার করতে পারেন। এটা দাও, এইটা দাও, এটা করো, এইটা করো। তোমাকে কখনো অর্ডার করেছি?
না। তাহলে? মনে হলো নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। তবে ইভা করতে দেয় না, তাই করতে পারি না। কফির মগ হাতের মাঝে নেয় সিনথিয়া। ধোয়া ওঠা কফির মগে চুমুক দেয় সিনথিয়া। ইরফাদ চেয়ার টেনে বসে। সিনথিয়া বলে, আপনি কি খেতে বেশি পছন্দ করেন? বৃষ্টির দিনে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা ভালো লাগে। নরমালি সাদা ভাত, গরুর গোস। আর স্ট্রিট ফুডের মধ্যে? বাইরের খাবার তো খাওয়া হয় না এখন। তোমার কি বাইরে যেতে ইচ্ছে করছে সিনথি? উহু। খাবে কিছু? আমি বাইরে থেকে এনে দিব? না। তুমি কি খেতে পছন্দ করো? খুব বেশি কিছু জানার সময় হয়নি। খুব বেশি কথাও হয়নি তোমার সাথে। তোমার পছন্দ অপছন্দের কিছুই জানি না। না জেনেও যতটুকু করেছেন সবই আমার মন ছুঁয়ে গেছে। বলো কি খাবে আজ? আপনি যা খাবেন। তুমি রান্না করতে পারো? টুকটাক পারি। বলো কি খাওয়াতে চাও? খিচুড়ি খাবেন? ইলিশ মাছ ভেজে দিব? ইভাকে বলো সাথে গরুর গোশটা অ্যাড করতে। আমি চেষ্টা করে দেখব। পারবে? নতুন জায়গা, নতুন পরিবেশ, সো একটু সাবধানে। রান্না করতে পারবো, কিন্তু হয়তো খুব একটা ভালো হবে না। যেমনই হোক, খেতে পারবো। খারাপ হতে হতে একদিন বেস্ট হবে। ওই পর্যন্ত যেতে যত খারাপ হোক আমি মেনে নিব। আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলে বকব? রাগ করব? খাবো না? সিনথিয়া চুপচাপ তাকিয়ে থাকে। ইরফাদ চেয়ার টেনে এগিয়ে বসে সিনথিয়ার দিকে সামান্য ঝুঁকে বলে, আমি অতটাও খারাপ নই। শূন্য থেকে বেস্ট পজিশন অবধি যাওয়ার পথে এফোর্ট দেওয়ার ধৈর্য আমার আছে। ওকে, আজকের রান্না আমিই করব। ইভা হেল্প করবে, নো প্রবলেম। আপনার আর কি কি পছন্দ? একটা বৃষ্টিমুখর অন্ধকারে তলিয়ে যাওয়া রাত, ঝিরিঝিরি হাওয়া, ভেজা ভেজা আবহাওয়া, ঝুম বৃষ্টির মিষ্টি শব্দ, আর তুমি। শেষের শব্দটা টুপ করে আটকে যায় সিনথিয়ার হৃদয়ে। কি বলল ইরফাদ? কি ছিল শেষ শব্দটায়? সিনথিয়ার হৃদয় গহীনে রিনিঝিনি বাজে। চোখ সরিয়ে নেয় সিনথিয়া। কোলে থেকে বই সরিয়ে ধীরে ধীরে উঠে বসে। ইরফাদ পলকহীন চোখে তাকিয়ে। সিনথিয়া মিনমিনে গলায় বলে, রান্না করতে হবে, যাই? এত তাড়াতাড়ি? কয়টা বাজে? আমি তো এক্সপার্ট না। রান্না করতে সময় লাগবে। 5 মিনিট বসে যাও। না প্লিজ, যাই। এত তাড়া? যাই প্লিজ। আবার আসব। বলেই দ্রুত পা ফেলে সিনথিয়া। সেদিনের কফি খাওয়ার পরবর্তী দৃশ্যপট স্মৃতিচারণ করে ভেতর থেকে কেউ যেন ধাক্কা মেরে ওঠে। সিনথিয়া দৌড়ে বেরিয়ে যায়। ছিমছাম গোছানো পরিপাটি কক্ষ। লাইটের সাদা ফকফকে আলোয় রুম হাসছে। ছোট বেবি প্লেটে কয়েকটা রেড বেরি, খেজুর রাখা হয়েছে টুম্পার সামনে, সাইডে স্বচ্ছ পানির পটে লাল কালারের আনার জুস। কয়েকটা রেড বেরি খেয়ে নিল টুম্পা। অতঃপর বলল, খাবো না মামনি। ইভা হাতের কাজ ফেলে টুম্পার দিকে এগিয়ে আসে। কোমল গলায় বলে, জুসটা খাও বাবা। মামনি। আঙ্কেল তেন আছে না। ইভা দীর্ঘশ্বাস ফেলে জুসটা এগিয়ে দেয় টুম্পার দিকে। অল্প একটু খেয়ে সরিয়ে দেয় টুম্পা। সবগুলো খাবার সরিয়ে নেয় ইভা। ফোনে মিউজিক অপশন থেকে ছেড়ে দেয় মৃদু শব্দে হৃদয়শীতলকারী সূরা ইয়াসিন। টুম্পাকে বালিশে শুয়ে দিয়ে কানের পাশে ফোনটা রাখে। আর বলে, এইটা শোনো আম্মু। শান্তি লাগবে। আল্লাহকে বলো, সবার পাপাকে দেখে তোমার বাবার কথা মনে পড়ে। তুমি তো ছোট ছোট্ট বাচ্চা, তুমি যা চাইবে আল্লাহ তোমাকে ঠিক দিয়ে দিবেন। মৃদু শীতল শব্দের সাথে মেয়েটা আদুরে গলায় আধ উচ্চারণ করে। ইয়াসিন। 2 ওয়াল কোরআনিল হাকিম। 3 ইন্নাকা লামিনাল মুরসালিন। 4 আলা সিরাতিম মুসতাকিম। 5 তানজিলাল আজিজির রহিম। সিনথিয়া পুরো দৃশ্যটা নিজের চোখে দেখে কৌতূহল ধরে রাখতে পারে না।
প্রবল উচ্ছ্বাস নিয়ে বলে, ও বলতে পারে? সিনথিয়াকে দেখে ইভা ওষ্ঠ ছড়ায়। তারপর বলে, আসো সোনা পাখি। ভাইয়া কি করে? বসে আছে। টুম্পা শুনুক আর শিখুক, চলো একটু দূরে বসি। ওকে আপু। ও শুধু এই সূরা নয়, মোটামুটি দুই একটা সূরার কয়েকটা করে আয়াত শিখে গেছে। বাচ্চাদের ব্রেইন শার্প থাকে। ওরা যে কোনো কিছুই খুব সহজে ধরে রাখতে পারে। ওর জন্মের পর থেকেই ভাইয়া ওর কানের কাছে সূরা প্লে করে রাখত। অভ্যাস হয়ে গেছে। তুমি তো অলরাউন্ডার আপু। কি সুন্দর করে ঘর গোছাও, রান্না করো, বাগানের যত্ন নাও, বেকনিতে গাছের যত্ন নাও, আবার বাচ্চাকে কত সুন্দর সব শেখাচ্ছ। সব পারো তুমি। ছাদে যাবে? একদিন ছাদ দেখাবো তোমাকে। কত ফুল লাগিয়েছি এইবার। ভাইয়া সব ধরনের গাছ এনে দিয়েছে। বেলি ফুল আছে? সব রকম ফুলই আছে। ঝড়ে যাওয়া ফুল দিয়ে আর রেজিন দিয়ে ঘড়ি বানিয়েছি। এই যে দেখো টেবিল, এটাও আমার হাতে বানানো। এই যে ভেতরে ফুলগুলো দেখছো না, সবই গাছের ফুল। তুমি এত কিছু পারো। আমি তো এত লক্ষ্মী নই আপু। ধুরর সব তৈরি করতে পারলে সে লক্ষ্মী হয় নাকি? লক্ষ্মী হলে এত দুঃখ হতো। আল্লাহ সহজ সরল মানুষদের পরীক্ষা নেন আপু। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। এই যে মাথার উপর ছাদ, বাবা, ভাইয়ার এত ভালোবাসা। এই যে ভাবিটাও কত আদর করছে আমাকে। আমি আদর করছি। তুমি নিজের আমাকে আদর করে কুল পাচ্ছ না। একমাত্র ভাইয়ের বউ ভালোবাসব না? ভাইয়াকে খুব ভালোবাসি। সবচেয়ে খারাপ সময়ে একজন বন্ধুর চেয়েও বেশি সাপোর্ট দিয়েছে। আমি সত্যিই খুব লাকি। এই পৃথিবীতে অনেক ইভা আছে যাদের মাথার উপর ছাদ নেই, পেটে খাবার নেই, বাচ্চাকে খাওয়ানোর দুধ নেই, জামা কাপড় নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। বাবা আছে, ভাইয়া আছে, আর কিছু লাগে না। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি আপাই? বলো। আচ্ছা, তোমার আম্মু নেই? কথাটা বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি। ওনাকে জিজ্ঞেস করার সাহস পাইনি। দীর্ঘশ্বাস ছাড়ে ইভা। অতঃপর বলে, সে এক ধোঁয়াশার গল্প। মা হারিয়ে গেছে, আর ফিরে আসেনি। চলে গেছে। সবাই বলে বাবার জব চলে গেছে, তাই এই খারাপ সময়ে মা বাবাকে ছেড়ে চলে গেছে। বাবার কথা বাদ, এত বড় বড় সন্তান রেখে কেউ চলে যায়? বুঝতে পারছি না আপু। আমিও হিসাব মেলাতে পারি না বোন। বাদ দাও। কখনো ভাইয়া নিজে থেকে বললে শুনে নিও। আপু তোমাকে বলবো মনেই নেই, উনি রাতে খিচুড়ি রান্না করতে বলল। সত্যি? ভাইয়া রাতে ভারী খাবার খায় না। রান্না করলেও ভাইয়াকে খাওয়াতে পারি না। নিজে থেকে বলছে খাবে। কি যে খুশি লাগছে। আমি রান্না করলে তুমি রাগ করবে আপু? তুমি পারবে? কোনো প্রবলেম নেই, আমি সব এগিয়ে দিব। কি কি খেতে চেয়েছে? খিচুড়ি, মাছ ভাজা আর গরুর গোস। না শুনেই তুমি কি করে বুঝলে? ভাইয়া না আমার। বৃষ্টির দিনে ভাইয়া কি পছন্দ করে আমি তো জানি। তোমাদের আজ ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করব। বৃষ্টির দিন, ক্যান্ডেল লাইট ডিনার উফফ জমে যাবে। তুমি কি করে এত ভাবো? আমি তো কখনো দেখিনি এত ভালো ননদ হয়। ভাইয়া তো আমার। ভাইয়া খুশি থাকলে আমার যে কলিজা ঠান্ডা হয়। তোমাকে ভালোবাসি আর নাই বাসি, ভাইয়াকে তো ভালোবাসি। তাই একটু স্পেশাল মোমেন্টের ব্যবস্থা করে আমার তো শান্তি লাগবেই। শোনো, খাবার রুমে নিয়ে যাবে, সুন্দর করে পরিবেশন করবে। দেন আমি তোমাদের রুমের ইলেকট্রিসিটি অফ করব। তুমি ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিও। সিনথিয়া চোখ ফিরিয়ে চোখ নিবন্ধ করে। ইভা বলে, এখনই এত লজ্জা পেতে হবে না, তুলে রাখো রাতের জন্য। আধুনিকতার ছোঁয়ায় তৈরি করা রান্নাঘরটিতে প্রবেশ করা মাত্র সিনথিয়ার প্রতিবারই খুব শান্তি অনুভব হয়। ছিমছাম, পরিপাটি রান্নাঘর।
যার হাতের ছোঁয়ায় ঘরটা এত পরিপাটি, মানুষটা সত্যিই বড্ড শৌখিন, মনের দিক দিয়ে কোমল। রান্নাঘরে পা রেখেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে সিনথিয়া। এই বাড়ির বেশিরভাগ জিনিস সাদা রঙের। সাদা রং সত্যিই চোখের প্রশান্তি দেয়। রান্নাঘরটাও বেশিরভাগ অংশ ইন্টেরিয়র করা সাদাতেই। রান্নাঘরের কেবিনেটগুলোও সাদা রঙের। প্রত্যেকটা জিনিস সাজানো গোছানো। ডাবল পাল্লার ফ্রিজটার সামনে দাঁড়ায় ইভা। তারপর মিষ্টি গলায় বলে, আসো আসো, আজ সব কিছুতে তোমার ছোঁয়া দরকার। সিনথিয়া ধীর পায়ে ফ্রিজের সামনে দাঁড়ায়। সিনথিয়া, বাম সাইডটা খোলো। সিনথিয়া ইভার কথামতো কাজ করে। বাম সাইডের প্রতিটা তাক এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জিনিসপত্র রাখা, বোঝাই যাচ্ছে না এটা ফ্রিজ। ইভা ইশারা দেয়। নিচ তাক থেকে পলিতে আটসাট করে পেঁচানো কয়েকটা আস্ত মাছ। বড়টা বের করো। সিনথিয়া ইভার কথামতো বড় মাছটা বের করে। ইভা বলে, ওইখানে নিয়ে রাখো। মাছ কাটতে পারো? সিনথিয়া মাথা দু পাশে নাড়ায়। ইভা বলে, কোনো ব্যাপার না, ধীরে ধীরে শিখো। তবে কষ্ট হলেও শিখো। আল্লাহ কতদিন রাখবেন তোমাদের সাথে তিনিই জানেন। আমার ভাইটার তো তুমি ছাড়া কেউ নেই। ও খুব চাপা স্বভাবের। অর্ডার করার অভ্যাস নেই। সময় মতো সব না দিলে নিজে নিজেই সব করে। এই যে অফিসের এত প্রেশার, এরপরে এসে আবার নিজের কাজ করে, এটা আমার ভালো লাগে না। সব আমি টাইমলি করে দেই। তুমিও তো কাছে থাকবে, সব বুঝে করো। ওয়াইফ হলো হাজব্যান্ডের সবচেয়ে কাছের সঙ্গী। এর চেয়ে কাছের কেউ হয় না। সিনথিয়া ধীর গলায় বলে, সব শিখে নিব আপু। এই তো গুড গার্ল। গরুর গোশটা বের করো তো, ওটা পানিতে ভেজাও। সিনথিয়া লক্ষ্মী মেয়ের মতো ইভার কথা মতো কাজ করে। এরপর সব মশলা, পেঁয়াজ, মরিচ বের করে ইভা। খোসা ছাড়িয়ে পেঁয়াজ ধুয়ে কাটিং বোর্ডের উপর রাখে ইভা। কাটতে পারবে? সিনথিয়া মাথা নাড়ায়। ধারালো ছুরিটা ধরে পেঁয়াজ কুচি করে। ইভা পাশাপাশি মশলা ব্লেন্ড করে। সিনথিয়াকে হাতে ধরে মাছ কাটা শেখায় ইভা। একে একে সকল কাজ সিনথিয়াকে হাতে ধরে করাই। সব গোছানো শেষে চুলায় প্যান বসায় ইভা। গরুর গোশটা আগে রান্না করো, পরে গরম করে নেওয়া যাবে। খিচুড়ি আর ইলিশটা গরম না থাকলে ভালো লাগবে না। আজ রাতেও সবাই একসাথে খেলে হয় না আপু। টুম্পা, আমি, তুমি, বাবা আর উনি আসছো থেকে তো একসাথেই খাচ্ছি বনু। বরের সাথে টাইম স্পেন্ড করার প্রয়োজন আছে। নতুন নতুন যে ফিলটা পাবে এইটা ভালোভাবে অনুভব করো। পরে এমন সময় আসবে না আর। সিনথিয়া হাতের খুন্তিটা সাইডে রেখে ধীর পায়ে এগিয়ে এসে ইভার মুখোমুখি দাঁড়ায়। হঠাৎ করেই জড়িয়ে ধরে ইভাকে। আকস্মিক এহেম কাণ্ডে থ হয়ে দাঁড়িয়ে থাকে ইভা। ভেজা হাতটা মুঠি করে সিনথিয়ার পিঠে হাত বুলায়। সিনথিয়া চোখ বন্ধ করে ভাবে, এত কোমল মনের নারীকে কি করে অবজ্ঞা করল, কি করে দূরে ঠেলে দিল রাফসান। যে মেয়েটা তার বড় ভাইয়ের বউকে এত আপন করতে পারে, সে তার বরকে কতটা আগলে রাখতে চাইত। এই মানুষটার থেকে সংসার ছিনিয়ে নিয়ে রাফসান মোটেও ঠিক করেনি। সিনথিয়ার মাঝে মাঝেই মন চায় সমস্ত সত্যিটা ইভাকে বলে সব বাধা ভেঙ্গেচুরে চারটা হাত আবার এক করতে। কি হলো পাখি, মন খারাপ লাগছে? সিনথিয়া ধীর গলায় বলে, তুমি এত ভালো কেন? তুমি দূরে গেলে ভীষণ কষ্ট হবে আপাই। দূরে কোথায় যাচ্ছি? এত সহজে আমার মুক্তি নেই। তুমি যদি বুঝতে আমার ভেতরের অনুভূতি। মনের কথাটা মনেই থেকে যায়। আলিঙ্গন ছেড়ে ছলছল নয়নে তাকায় সিনথিয়া। ইভা বলে, এত ইমোশনাল হলে চলে? বোকা মেয়ে। চলো রান্না করো। প্রতিটা কাজ হাতে ধরে ধরে দেখিয়ে দেয় ইভা। সিনথিয়া ইভার কথা মতো রান্না করে। একটা চুলায় নিভু নিভু আছে মাংস বসিয়ে অন্য চুলায় খিচুড়ি বসিয়ে দেয় সিনথিয়া। রান্না শেষ হওয়ার আগেই ইভা বলে, তুমি এখন আমার রুমে যাও, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আসো।
একটু সাজু করে এসো। এসে মাছটা ভাজবে। আমিই ভেজে দিতাম। তবে ভাইয়া তো তোমার হাতের রান্না খেতে চেয়েছে। আমি সব রেডি করে দিচ্ছি, তুমি মাছটা শুধু ফ্রাই প্যানে দিবে আর উল্টে পাল্টে দেবে। সাজবো? একটু সাজবে না? সাজবে মানে তো আর এটা নয় ভারী মেকআপ, গাঢ় শেডের লিপস্টিক। তুমি এমনিই স্নিগ্ধ দেখতে। ড্রেসটা পরবে, মুখে ময়েশ্চারাইজার আর হালকা করে একটু লিপগ্লস দিও। আমার মনে হয় তোমার চোখ এমনিই কাজল কালো। ওই চোখে হোয়াইট কাজলটা খুব মানাবে। একটু দিও। এত কিছু? ভাগ্যিস তোমার বর অত রংচং পছন্দ করে না। ন্যাচারাল লুকই পছন্দ করে। ওই জন্য তোমার অত সাজগোজের প্রয়োজন নেই। যাই হোক, অনেক কথা হয়েছে, সময় নষ্ট হচ্ছে। যাও সেজে আসো। আচ্ছা। শোন, সাদা ধবধবে একটা ড্রেস অর্ডার করেছিলাম। মানে আমার পছন্দ ছিল, পরে ভাবলাম তোমার জন্যেও নেই। দুজন একরকম ড্রেস পরব। ভাইয়ার রুম থেকে ড্রেস আনতে হবে না, সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। ড্রেস আমার আলমারিতে আছে, দেখো। ড্রোয়ারে চুড়িও আছে, সবগুলোই ভাইয়ার আনা। যত বিষণ্ণ মনই থাক, বাবা আর ভাইয়ার জন্যে সব পরতে হয়। এত চুড়ি জমেছে, ওইখান থেকে যেগুলো ভাল্লাগে নিও। তুমি বের করে দাও আপু। এই বাসাটা তোমার। আর আমার কোনো প্রাইভেসি নেই। তুমি হাত দিয়ে নিলেই আমার ভালো লাগবে। সিনথিয়া একপলক তাকায় ইভার দিকে। পৃথিবীতে হৃদয় উজাড় করে যারা ভালোবাসে, তারাই ভালোবাসা পায় না। কোমল হৃদয়ের মানুষগুলো শুধু কষ্টই পায়। মাঝারি আকৃতির একটা টেবিল। কাচের স্বচ্ছ ডিশে বাসমতি চালের খিচুড়ি, উপরে গাঢ় সবুজ রঙের দুটো মরিচ, গোল চাকা আকৃতির তিনখণ্ড লেবু, ঝাল ঝাল গরুর মাংস ভুনা, গরম মচমচে ধোয়া ওঠা কয়েক পিস ইলিশ ভাজা, লম্বাকৃতির ক্রোকারি যে সুন্দরভাবে সুসজ্জিত, সাথে গোল গোল করে কয়েক পিস বেগুন ভাজা। বোন প্লেটে মরিচ, লেবু আর কয়েক পিস শশা দিয়ে সাজিয়ে টেবিলের উপরে মোমবাতির ঝাড়টা বসিয়ে দেয় ইভা। প্রতিটা মোমবাতির চারপাশ জুড়ে স্বচ্ছ কাচের দেয়াল। টেবিলের চাকা ধীর গতিতে চালনা করে ইভা বলে, এভাবে টেনে নিয়ে যেতে পারবে? সাবধানে নিও। সিনথিয়া মাথা নাড়ায়। ইভা বলে, সাদা রংটা মনে হয় তোমার জন্যেই স্পেশালি বানানো হয়েছে। আর ওই জন্যেই আমার ভাইয়া সাদা রংটা এত পছন্দ করে। খুব মিষ্টি লাগছে আজ। যাও এবার। প্ল্যান মনে আছে তো? সিনথিয়া ধীর গতিয়ে মাথা নাড়ায়। ঝুম বৃষ্টি, অর্ধখোলা জানালার ফাঁক গলিয়ে বাতাসের আনাগোনা। কুচি কুড়ি সাদা পর্দাগুলোর উড়াউড়ি। বেলকনির চাপানো থাইগ্লাস ঘেঁষে বৃষ্টির ধারা। বিছানায় কোলের উপর ল্যাপটপের স্ক্রিনে চোখ ডুবিয়ে আছে ইরফাদ। ঘরের সাদা ধবধবে আলো হঠাৎ করে অন্ধকারে তলিয়ে যায়। চোখ তুলে তাকায় ইরফাদ। কক্ষের সমস্ত আলো অন্ধকারে ডুবে গেল। লোডশেডিং তো হওয়ার কথা না। একসাথে সবগুলো লাইট নষ্ট হওয়াও সম্ভব না। ল্যাপটপ ফোল্ড করে গলা উঁচিয়ে ডাকে, ইভা। ইরফাদের দরজার সামনে দাঁড়ানো সিনথিয়া। 1 2 3 এভাবেই 1 থেকে 10 পর্যন্ত গুনে গুনে অন্ধকারাচ্ছন্ন রুমে খাবার টেবিল সহ প্রবেশ করে সিনথিয়া। মুহূর্তেই উপর তলার প্রতিটি কক্ষের আলো নিভে যায়। দিয়াশলাইয়ের কাঠির ঘর্ষণে প্রজ্জ্বলিত সোনালি আভায় উজ্জ্বল দুটি ছড়িয়ে পড়ে কক্ষে। নিচু হয়ে কাচের দেয়াল ভেদ করে মোমের সুতো জ্বালিয়ে দেয় সিনথিয়া। সাদা ধবধবে কটনের গাউন, দুহাতের চুড়ি রিনিঝিনি বাজছে। সাদা হেয়ার বেন্ড ছাপিয়ে চুলগুলো পড়েছে পিঠ জুড়ে। অন্ধকারে তলিয়ে যাওয়া কক্ষ আলোয় হাসছে, আলোয় ভাসছে। টেবিলের এক প্রান্ত নিচু হয়ে ঠেলে আসা মেয়েটির গলার ওড়না হাতের উপর গড়িয়ে পড়ল। ইরফাদ নীরব, নিস্তব্ধ, নিশ্চল নয়নে তাকিয়ে। টেবিল ঠেলে কাঙ্ক্ষিত জায়গায় রেখে শিরদাঁড়া টান করে দাঁড়ায় সিনথিয়া। অতঃপর তার দিকে স্থির রাখা চোখ দুটোর দিকে তাকিয়ে চোখজোড়া নিবন্ধ করে। টানটান শিরদাঁড়া শিরশিরিয়ে ফুটবল করে দেয় তাকে। ধীর পায়ে উঠে আসা ইরফাদ সিনথিয়ার মুখোমুখি হয়ে শীতল গলায় বলে, সর্বনাশ করেই ছাড়বেন মনে হচ্ছে।
কোমল দৃষ্টিতে ইরফাদের দিকে চোখ তুলে তাকায় সিনথিয়া। ধীর গলায় বলে, সব ঠিকঠাকভাবেই তো করলাম। ইম্যাচিউর বউ তোমাকে কি করে বুঝাই আমি? বসুন, আমি খাবার সার্ভ করে দিচ্ছি। ইভা আপু হেল্প করেছে। খারাপ হয়নি, সত্যি বলছি। ফ্রেশ হয়ে আসি। অবশ্যই। দুটো প্লেট থেকে একটা প্লেটে খিচুড়ি, লেবু আর এক পিস ইলিশ দেয় সিনথিয়া। চেয়ার টেনে দেয়, গ্লাসে পানি ঢালে। মৃদু বাতাসে মোমের আলো দোল খায়। সিনথিয়া জানালার গ্লাস টেনে দেয়। পর্দা চাপিয়ে পেছনে ফেরে। ইরফাদকে দেখেই চেয়ার টেনে দেয় সিনথিয়া। তারপর বলে, বসুন। তুমিও বসো। সিনথিয়া চেয়ার টেনে বসে। ইরফাদ ধীর গলায় বলে, তোমার প্লেট নাও। সিনথিয়া নিজের প্লেটে খাবার নেয় আর তলিয়ে তাকায় ইরফাদের দিকে। ঝুরঝুরে দানার খিচুড়িতে লেবু চিপড়ে মুচমুচে ভাজা ইলিশ মাছের অংশ হালকা করে মেখে নিয়ে কোমল করে তুলে মুখে দেয় ইরফাদ। সেকেন্ড খানি সময় চোখ বুজে নিয়ে যে অভিব্যক্তি ইরফাদের মুখে ফুটে ওঠে তাতেই নিজের মুখের রস শক্ত ঢোক গিলে নেয় সিনথিয়া। বেশি কি মজা নাকি লোকটা খাই এমন করে? ঠিক তখনই চোখ মেলে তাকায় ইরফাদ। সিনথিয়ার ঘন আখি পল্লবে দৃষ্টি ফেলে বলে, প্রথমবার হিসেবে ভালো হয়েছে। সিনথিয়া অল্প একটু খাবার নিজের মুখে তুলে নেয়। কপাল কুঁচকে তলিয়ে ভাবে, মুখের এক্সপ্রেশন দেখে মনে হল না জানি কত মজা। ইরফাদ এক ভ্রু উঁচিয়ে বলে, কি মজা হয়নি? ভালোই হয়েছে। আমার পাশে এসে বসো, আমি খাইয়ে দেই। মজা লাগবে। সিনথিয়া ইরফাদের পাশে বসে প্লেট হাতের উপর নেয় ইরফাদ। নিজের হাতে মেখে একে একে 3 পিস মাছ খাওয়ায় ইরফাদ। অনেকটা সময় পরে সিনথিয়া মাছের শূন্য ক্রোকারিজ দেখে বলে, মাছ কোথায় গেল? তাই তো। কোথায় গেল? আমি খেয়ে নিয়েছি। বরের হাতে খাবার একটু বেশিই মজা মনে হচ্ছে। আপনি কি করে জানলেন? ভালোবাসার ছোঁয়ায় যে কোনো জিনিসই সুন্দর, মিষ্টি। ভালোবাসেন বুঝি? একটা মাত্র বউ। ভালোবাসব না? এত সহজ স্বীকারোক্তি? ভালোবাসা প্রকাশে লজ্জা পেতে হবে নাকি? তাহলে আগে কেন মুখ ফিরিয়ে থাকতেন? কখন? কোন সময়ে? যেদিন আমাকে ছেড়ে দেওয়া হলো জেল থেকে, ওই দিন রাস্তায় আমি আপনার দিকে তাকিয়েছিলাম। আপনি একবার ফিরেও দেখলেন না। আমি কি তোমাকে তখন ভালোবাসতাম? জানি না। তাহলে একটুও বাসতেন না? না, একটুও না। না সিনথি। তাহলে প্যাম্পার কেন করতেন? একটা মেয়ে বিনা কারণে সাফার করছে। সে নির্দোষ আমি জানি। তাই একটু আশ্বাস দিয়েছি যাতে মেয়েটা ভেঙে না পড়ে। সবার ক্ষেত্রেই দিতেন? আমি কি খুব বেশি কিছু দিয়েছিলাম সিনথি? ওইটাই যে আমাকে শক্ত রেখেছে, আমার সাহস জুগিয়েছে। সাহস তো দিতে চেয়েছি, এছাড়া কিছুই না। আমি ভালো না বাসলে আপনি ওই সিনথি নামটুকু ভুলে যেতেন তাই না? অবশ্যই। নীরব হয়ে যায় সিনথিয়া। মুখটা ভার হয়ে যায়। ইরফাদ শীতল গলায় বলে, প্রথমে ভালোবাসিনি তাতে কি, ভালোবাসি তো এখন। সিনথিয়া তলিয়ে তাকায়, ঠোঁটের কোণে ফোটে একচিলতে হাসি। খাওয়া শেষে মোবাইলের টর্চ জেলে সবকিছু রান্নাঘরে পরিষ্কার করে রাখে সিনথিয়া। রুমে প্রবেশ করে একজনের রূপে বিমোহিত হয়ে নীরব, নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সিনথিয়া। অতঃপর এক সুদর্শন, বলিষ্ঠ পুরুষের দিকে চোখ স্থির হয়ে যায় সিনথিয়ার, হৃদয় পরিণত হতে থাকে ধীরে ধীরে বরফখণ্ডে। 1 মিনিটেই পুরো লুক চেঞ্জ। পরনে কালো রঙের হাফ স্লিভ টি শার্ট, কালো প্যান্ট, উন্মুক্ত বুক চাপা দেয়া টি শার্টের বোতামগুলো খোলা। মুখে পানির ঝাপটা দেয়া অবশিষ্ট পানি চুইয়ে পড়ছে টি শার্ট জড়ানো বুকে। আলতো করে ভেজানো চুলে আঙ্গুলি চালাতেই সিনথিয়ার বুকে এক প্রকার ঝড় বয়ে যায়, শিরদাঁড়া জুড়ে অনুভূতিরা আন্দোলিত হয়, শিরশিরিয়ে ওঠে পায়ের তলা। এই সুদর্শন, বলিষ্ঠ পুরুষের বুকে একবার আছড়ে না পড়লে যে হৃদয়ের ঝড় থামবে না। এই অনুভূতি কি সে বুঝতে পারে? কি দরকার ছিল এই নিঝুম,
ঝড় বৃষ্টির রাতে নিজেকে এভাবে প্রেজেন্ট করার। এমনিতে সে কি কম সুন্দর? সব পাগল করার ধান্দা। চোখ ফিরিয়ে নেয় সিনথিয়া। ফিরিয়ে নেয়া চোখপানে তাকিয়ে ইরফাদ বলে, টাওয়েল কোথায় রাখলে? আমারটা। ওইটাই আমার টাওয়েল। বৃষ্টি তো তাই বাইরে ছড়িয়ে দিয়েছি। এনে দিব? না থাক। কক্ষের মাঝখানে দাঁড়িয়ে আছে সিনথিয়া। ইরফাদ নিজের পুরনো গিটারটা বের করে। সিনথিয়া চোখ বসিয়ে ইরফাদের কার্যকলাপ দেখতে থাকে। অতঃপর কক্ষের মধ্যে থেকে ছো মেরে সিনথিয়াকে তুলে নেয় ইরফাদ। জানালার থাইগ্লাস লাগানো অংশটার সামনে লম্বা করে বসার জায়গা, সেখানে তুলে বসায় সিনথিয়াকে। পা ভাঁজ করে দেয়ালে শরীর এলিয়ে বসে সিনথিয়া। হাতের সাইডের থাইগ্লাস চুইয়ে অঝোর ধারায় ঝরছে ঠান্ডা জল। রকিং চেয়ারের বসে ইরফাদ। আঙ্গুলের ছোঁয়া সুর তোলে গিটারে। এক সুখকর অনুভূতিতে ভেসে যায় সিনথিয়া। নিশ্চুপ, নীরবে কান পেতে শোনে সেই হৃদয়স্পর্শী সুর। পজ দেয় ইরফাদ। অতঃপর বলে, গান গাইতে পারো? সিনথিয়া মাথা দুক দিকে নাড়ায়। তারপর বলে, আপনার গলায় গান ভালো ওঠে, একদম ডুবে যাওয়ার মতো। তাহলে ওই রাতে তুমি ঘুমাওনি, তাই তো? নিজের কথার জালে ফেসে গিয়ে চোখের পলক ফেলা ভুলে যায় সিনথিয়া। কথা ঘুরিয়ে বলে, আজকে গান শোনাবেন? আমার কথার আনসার পাইনি ড্রামা কুইন। আমি কখন ড্রামা করলাম? তুমি গাড়িতে থাকাকালীন একবারই গান গেয়েছি, তখন তোমার ঘুমিয়ে যাওয়ার কথা। আমার আপনার সাথে ঘুরতে ভালো লাগত, বললে কি আমাকে নিয়ে ঘুরতেন? ঠান্ডা মাথার খিলাড়ি, না হলে কি আর ঘুমের ভান ধরে আমার বুকের মধ্যে জায়গা নাও? আমি ইচ্ছে করে করেছি নাকি? তাই তো। আচ্ছা, আপনাদের পুলিশ টিম কি এখনো ধরতে পারেনি জিসান ভাইয়ার পিঠে 6টা কামড় কিসে দিল? আমার কেন যেন মনে হয় কেউ রিভেঞ্জ নিতে চেয়েছে। না হলে আমার পিঠে 6টা কামড়ের পরিবর্তে তার পিঠে কেন 6টা আঁচড় লাগল? কষ্ট লাগে নাকি? মোটেও না। আমি জানলে আরও কয়েকটা দিতে বলতাম। দিয়ে আসবো আজ। আপনিই শোষস গান শোনো। চোখ বন্ধ করে গিটারে সুর তোলে ইরফাদ। তারপর চোখ বন্ধ করে রেখেই গায়, আমার পরানো যাহা চায় তুমি তাই গো। আমার পরাণ যাহা চায় তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরাণ যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও যাও, সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমার পরাণ যাহা চায় তুমি তাই গো। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বর্ষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বর্ষ মাস। যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো। শেষের লাইনটুকু শুনে পা নামিয়ে দেয় সিনথিয়া। ধীর পায়ে এসে বসে ইরফাদের কোলের উপর। গিটারটা সরিয়ে নিজে জায়গা করে নেয় বলিষ্ঠ বুকে। অতঃপর ধীর শীতল গলায় বলে, আপনার সকল দুঃখ আমার, আপনারের সুখেই আমার সুখ। বলিষ্ঠ হাতের টানে বুকের তপ্ত ওমে সিনথিয়াকে টেনে নেয় ইরফাদ। অতঃপর শীতল গলায় বলে, কোনো মিন করে গান গাইনি, ভালো লেগেছে তাই গেয়েছি। অন্য গান শোনান। রকিং চেয়ারে শরীর এলিয়ে দেয় ইরফাদ। বুকের মধ্যে এক টুকরো ভালোবাসাকে বুকের ওমের চাদরে ঢেকে দোল দেয় ইরফাদ। বন্ধ চোখে আবারও গায়, যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো। এক বর্ষায় এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে। এসো কোমল শ্যামল ছায়, যদিও তখন আকাশ থাকবে বৈরী। কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি, উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো। ছলকে ছলকে নাচিবে বিজলি আরো, তুমি চলে এসো,
চলে এসো। এক বর্ষায় নামিবে আধার বেলা ফুরাবার ক্ষণে, মেঘ মাল্লা বৃষ্টিরও মনে মনে, কদম গুচ্ছ খোপায় জোড়ায়ে দিয়ে, জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে, তুমি চলে এসো, চলে এসো। এক বর্ষায় যদি মন কাঁদে, তুমি চলে এসো, চলে এসো। এক বর্ষায় অতঃপর মোমবাতির চুইয়ে পড়া স্বর্ণালী আলোয় রকিং চেয়ারে দুলতে থাকা দুজন মানুষের মধ্যে বিরাজ করে প্রগাঢ় নৈশব্দতা। শুধু দুটো হৃদযন্ত্রের দুর্বার প্রেমালাপ দুটো দেহ ছাড়িয়ে এক হতে চায়। অনেকটা সময় নৈশব্দে তলিয়ে থাকে দুজন। সিনথিয়া নীরবতা ভেঙ্গে বলে, বেকনিতে যাওয়া যাবে না? ভিজে যাবে। আপনার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না? না, আমার জানালায় হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁতে ভালো লাগে। চলো। সিনথিয়া উঠে বসে ইরফাদ খুলে দেয় থাই গ্লাস। বৃষ্টির ঝাপটায় সরে আসে সিনথিয়া। ইরফাদ ডাকে, আসো। বৃষ্টির স্বচ্ছ ঠান্ডা পানি হাত বাড়িয়ে দেয় সিনথিয়া। পেছনে দাঁড়ায় ইরফাদ। সিনথিয়ার কোমল হাতের নিচে হাত বাড়িয়ে একসাথে বৃষ্টির জল স্পর্শ করে। সিনথিয়া উচ্ছ্বাসে বৃষ্টির পানি নিয়ে খেলা করে। চুইয়ে পড়া স্বর্ণালী আলোয় স্নানরত সিনথিয়ার গ্রীবা জলজল করছে। শীতল চোখে তাকিয়ে থাকা ইরফাদ সেখানে প্রগাঢ়ভাবে ডুবিয়ে দেয় ভেজা, কোমল, ঠান্ডা ওষ্ঠাধর। অতঃপর উচ্ছ্বাসে খেলতে থাকা সিনথিয়ার রক্ত জমে যায় প্রগাঢ় স্পর্শের দমনে, উষ্ণ হৃৎপিণ্ড জমে যায় বরফখণ্ডে। ধীর গতিতে পেছনে ফেরে সিনথিয়া। গলায় রাখা পাতলা ফিনফিনে সাদা ওড়না হাতে পেঁচিয়ে সরিয়ে নেয় বলিষ্ঠ হাতের মানুষ। কম্পমান হৃদযন্ত্রের অস্বাভাবিক কাঁপনে চোখ সরিয়ে নেয় সিনথিয়া। সিনথিয়ার অস্বাভাবিক কাঁপতে থাকা হাতটা পেঁচিয়ে সিনথিয়ার কোমরের পেছনে শক্ত হাতে ধরে ইরফাদ। সিনথিয়া শরীর এলিয়ে থাই গ্লাসের দিকে। বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটায় ভিজে ওঠে পিঠ। বলিষ্ঠ, সুদর্শন পুরুষের চোখ দুটোতে একবার চায় সিনথিয়া। বেগতিক চোখের ভাষা পড়ে অন্য হাত বলিষ্ঠ বুকে ঠেকিয়ে বাধা দেয় ইরফাদকে। সে হাতের বাঁধন উপেক্ষা করে একজোড়া শীতল, কোমল, ভেজা ওষ্ঠ আলতো করে ছোঁয় গলার প্রতিটা ভাঁজ। বৃষ্টির ফোঁটায় ফোঁটায় ভিজে যায় সিনথিয়ার মুখ, ইরফাদের মাথা। শরীর এলিয়ে দেয়া সিনথিয়াকে বলিষ্ঠ হাতে টেনে নিজের দিকে নিয়ে প্রগাঢ় হিম শীতল গলায় ইরফাদ বলে, চোখ বন্ধ করে রেখেছ? একটা চুমুতেই সকাল হয়ে যাবে। অতঃপর বাক্যটা সত্যায়িত করার লক্ষ্যে বলিষ্ঠ, সুদর্শন পুরুষের একজোড়া ওষ্ঠ ডুবে যায় কোমল নারীর কম্পমান হৃৎপিণ্ডের উন্মুক্ত অংশ জুড়ে। অন্ধকারাচ্ছন্ন রাতের আধার কেটে গিয়ে ঝলমলে দিনের শুরু। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকা ছেলেটির অবস্থা আগে থেকে ভালো। দেয়া হয়েছে কেবিনে। নিস্তব্ধ, নীরব, নিস্তেজ হয়ে শুয়ে ছেলেটা সর্বক্ষণ চোখ বন্ধ করে থাকে, ভাষা হারিয়ে যেন নির্বাক। শুভা একটু পর তরল খাবার দেয়। বুকের গহীনে জমে থাকা ব্যথা লুকিয়ে হাসি মুখে বসে থাকে, কখনো ভাইয়ের মাথার কাছে, কখনো পায়ের তলায়। একটু পর ধীর গলায় জিজ্ঞেস করে, ঠিক আছো? সুমন মেলে তাকিয়ে চোখ দুটো আবার নীরবে বুজে মাথা কাত করে। শুভা গভীর শ্বাস ফেলে। সে শ্বাসে বেরিয়ে যায় হৃদয়ের সকল অব্যক্ত কথা, অপ্রকাশিত যন্ত্রণা। পৃথিবীর সমস্ত কিছু এলোমেলো। তবুও একটা সুন্দর, সুস্থ, স্বাভাবিক দিনের অপেক্ষায়। পুলিশ হেডকোয়ার্টার্সের টেবিল ঘিরে বসে আছে গোয়েন্দা সংস্থা, পুলিশ অফিসার সহ রুস্থান কবির। টেবিলের মাথায় একক চেয়ারটিতে শিরদাঁড়া টান করে বসে আছেন তিনি। তার বক্তব্যের অপেক্ষায় আছেন বাকিরা। টেবিলের উপর বাঁকানো স্পিকারের সামনে মুখ রাখেন তিনি। অফিসার্স, আমাদের রিসেন্ট কেসটার সকল রিপোর্ট এখনও হাইড রাখা আছে কেসের সুবিধার্থেই। তবে এই কেসের প্রতি মিডিয়া মুখিয়ে আছে। অন্য কোনো বিষয় হলে এক্সপোজের প্রয়োজন ছিল না। তবে এটি এমন একটা ক্রাইম পুরো দেশবাসীর জানা উচিত। গোয়েন্দা সংস্থার একজন বলেন, স্যার, প্রভাত রঞ্জন সরকার এই রাধের সাথে জড়িত, এর পক্ষে বিপক্ষে সকল প্রুফ রেডি। কেট বোর্ডের বিসিবি প্রধানকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি একটা ভিডিও আমাদের দিয়েছেন, যার মাধ্যমে বিষয়টা ক্রিস্টাল ক্লিয়ার।
তিনি এসব এতকাল ধরে ভালো মুখোশের আড়ালে এক অন্ধকার জগতের খেলা চালিয়ে এসেছেন। অন্ধকার জগতের রাজাকে আমরা খুব ইনোসেন্ট ভেবেই এসেছি। রিসেন্ট তার বেতন ভাতার বাইরে যে বিপুল অর্থ তার ব্যাংকে ট্রান্সফার হয়েছে তার কোনো লিগ্যাল হিসাব তিনি দিতে পারেননি। এমনকি বিদেশেও তার ছেলের অ্যাকাউন্টে বিপুল অর্থ জমা আছে। এমনকি তার ছেলের ওয়াইফ, নাতি নাতনির অ্যাকাউন্টে বিপুল অর্থ জমা আছে, যেগুলোর লিগ্যাল কোনো তথ্য পাওয়া যায়নি। কিছুক্ষণ পজ দেন রুস্থান কবির। অতঃপর স্পিকারে বাজে তার ঠান্ডা মস্তিষ্কের গলা। প্রায় 23 বছর আগের একটা কেস ক্লোজ হয়েছে। সেখানের বিষয়টা ছিল এই আকে ঘিরেই। তখন এই বিষয়টা ছিল শুধুই ভূমিভিত্তিক। ওই সময়ে সর্বপ্রথম রমরমা নো ব্যবসা করতেন সম্রাট শাহজাহান। তার সাথে ছিলেন এই দেশের ক্ষমতাধারী মন্ত্রীসহ ডিফেন্সের লোক। শাহজাহান ছিলেন উপর দিক থেকে মানবতার ফেরিওয়ালার। তবে তার এই উজ্জ্বল মুখের আড়ালের অন্ধকার কালো অধ্যায় টেনে বের করেন কর্নেল রিদওয়ানুর রহমান। বিদেশে মিশন চলাকালীন তিনি এই বিষয়টা প্রথম আঁচ করেন। ওখান থেকে তদন্তের শুরু। এক পর্যায়ে সকল তথ্য কালেক্ট করে সম্রাট শাহজাহানকে থানায় আনা হয়। সকল তথ্যের ভিত্তিতে তার জেল হয়। তিনি জেলে থাকেন দীর্ঘ বছর। সম্রাট শাহজাহান প্রথমে কিছু করতে না পারলেও পরবর্তী সময়ে সেনাবাহিনীর সেনা প্রধানের মাধ্যমে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেয়া হয় কর্নেল রিদওয়ানুর রহমানকে। ভালো খারাপ সবখানেই বিরাজমান। ওই সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদমর্যাদা ও নাম প্রকাশ করতে চাচ্ছি না, তবে তারা ছিলেন সম্রাট শাহজাহানের অন্যতম হাতিয়ার। যখন চাকরিচ্যুত করা হয় কর্নেল রিদওয়ানুর রহমানের, এরপরে শুরু হয় নতুন করে খেলা। প্রথম দিকে কঠোরভাবে সম্রাট শাহজাহান দেখা হলে পরবর্তী সময়ে সে জেলে থাকলেও তার হয়ে কলকাঠি নাড়তে শুরু করেন অনেক ক্ষমতাধর ব্যক্তিগণ। ওই সময়ে কর্নেল রিদওয়ানুর রহমানের হাতে ক্ষমতা নেই। ওই সময়ে ক্ষমতার দাপটে নতুন করে প্রুফ দিয়ে নিজের উপরের কালো দাগ মুছে ছাড়া পান সম্রাট শাহজাহান। তিনি জেলের বাইরে মানেই কালো উপাখ্যানের নতুন সূচনা। তিনি নতুন করে যে জাল পাতার উদ্যোগ নেন তা দেশ আর জাতির জন্যে হুমকির স্বরূপ হতো। সঠিক সময়ে প্রমাণের অভাবে তিনি বারবার আইনের হাতের নাগালের বাইরে থাকেন। ওই সময়ে আইন বিভাগের কয়েকটি সংস্থার বিশ্বস্ত কিছু অফিসার মিলে গোপনে প্ল্যান তৈরি করেন এবং সম্রাট শাহজাহান সহ তার সাথে ক্ষমতাধারী কয়েকজনকে গুপ্ত কোঠায় বন্দী করা হয়। প্ল্যান ছিল যতক্ষণ না সকল তথ্য সকল ডিটেলস দিবে ততক্ষণ তারা বন্দী থাকবে। একান্তই তাদের সাথে না পেরে উঠলে তাদের আজীবন অন্ধকার কক্ষে বন্দী রাখা হবে। এছাড়া উপায়ও ছিল না। তার হাতে লেখা অশুভ উপাখ্যান দেশের তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছিল। যে কোনোভাবে তাকে রুখতেই হতো। তাই সম্রাট শাহজাহান সহ তার সকল ডানহাত বাম হাতকে বন্দী করা হয়। কিন্তু সেখানেও ঘটে দুর্ঘটনা। ওই সময়ে দুজন বিশ্বস্ত প্রহরী বিশ্বাসঘাতকতা করেন। তাদের সাহায্যে পালিয়ে যায় সম্রাট শাহজাহান সহ তার দল। ওই সময়ে সবকিছু হাতের নাগালের বাইরে চলে গিয়েছিল। সম্রাট শাহজাহান মুক্ত অবস্থায় ঘুরে বেড়ানো মানেই পুরো দেশের উন্নয়ন, দেশের তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ে যাবে। যে মরণ খেলার ফাঁদ তিনি লোকচক্ষুর আড়ালে খেলে গেছেন, এতগুলো বছর জেলে থেকেও তার কোনো অনুতপ্ততা নেই। ডিফেন্সের কোনো তথ্য বাইরে জানানো হয় না। ওই সময়ে স্বেচ্ছায় রিজাইন দেয়া কর্নেল রিদওয়ানুর রহমানের সাথে যে অবিচার হয় তা শুধু কিছু সংখ্যক আইনের লোকই জানেন। একজন সৎ কর্নেলকে ধুলোয় মিশিয়ে সম্রাট শাহজাহান অশুভ উপাখ্যানের নতুন যাত্রা শুরু করতে চেয়েছিলেন। যেদিন রাতে তারা পালিয়ে যান, তখন ইরফাদ নতুন জয়েন করেছেন পুলিশ ডিপার্টমেন্টে। চেকপোস্টের চেকিংয়ের মাধ্যমে জানা যায় সম্রাট শাহজাহান সহ বাকিরা চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের রাস্তা ধরেছে। লাকিলি উইদিন ইরফাদ চট্টগ্রামেই ছিলেন। উইখানের সকল ফোর্স এলার্ট হয়ে যায়। উইখানেও ক্ষমতার অপব্যবহারে পার পেয়ে যান সম্রাট শাহজাহান সহ তার দলবল। অ্যাট দ্য মিড টাইম সম্রাট শাহজাহানের গাড়ি যখন পাহাড়ি রাস্তায়, ইরফাদ সম্রাট শাহজাহানের গাড়ির পিছু নেন। পুলিশ সদস্যের বেশিরভাগ অংশ শাহজাহানের পক্ষে থাকায় ইরফাদ ফাঁদে পড়ে যায়। তার মাথায় রিভলভার ঠেকিয়ে সম্রাট শাহজাহান ইরফাদকে তারই জিপে তুলে নেয়। ইরফাদের মাথায় ঠেকানো রিভলভার দাপটে সম্রাট শাহজাহানের ডিরেকশন অনুযায়ী গাড়ি চালায় ইরফাদ।
পেছনে সম্রাট শাহজাহানের সহকর্মীদের গাড়িটাও সমান তালে চলে। ওই সময়ে তাদের প্ল্যান ছিল রাতের আধারে মালবাহী জাহাজে করে দেশের বাইরে পাড়ি জমাবেন। এরপরেই গাড়িতে এক প্রকার যুদ্ধ লেগে যায় ইরফাদ আর সম্রাট শাহজাহানের। এক হাতে স্টিয়ারিং, অপর হাতে কৌশলে ছিনিয়ে নেয় রিভলভার। হাতাহাতির এক পর্যায়ে গাড়ির বেগতিক টানে প্রাণ বাঁচাতে ইরফাদের হাতের রিভলভারের বুলেটে অশুভ উপাখ্যানের মূল মাথাটাকে চিরতরে বিদায় দেয়া হয়। সম্রাট শাহজাহানের নিথর দেহ পড়ে থাকে জিপের ছিটে। পেছনের গাড়িটা দ্রুত গতিতে ছোটে। বাকিদের ধরার জন্য পিছু নেয় ইরফাদ। তবে বুলেট বর্ষণে এগিয়ে যাওয়ার উপায় থাকে না। অশুভ কালো জগতের অস্তিত্বকে বিলীন করতে পেছনে থেকে গাড়ির টায়ার বরাবর বুলেট ছড়ে ইরফাদ। পাহাড়ি রাস্তায় এলোমেলো গতিতে ছুটে গাড়ি। ইরফাদের গাড়ির তীব্র ধাক্কায় তাল সামলাতে না পেরে অশুভ আত্মাগুলো গাড়িসহ পড়ে যায় খাদে। এভাবেই নিশ্চিহ্ন করে দেয়া হয় সে সময়ের অন্ধকার জগতের রাজাকে। তবে সেই দিনও শেষ হয়নি কালো জগতের সকল অশুভ শয়তান। সে শয়তান আইনরক্ষাকারী সম্মানিত পদমর্যাদা সম্পন্ন ব্যক্তির মুখোশের আড়ালে এখনও বিদ্যমান। তিনি এভাবে ঠান্ডা মাথায় অন্ধকার জগতে খেলা চালিয়ে গেছেন তা বোঝার কোনো উপায়ই ছিল না। হোয়াটেভার, এই মুখোশধারীর মুখোশ টেনে খুলতে পেরেছেন আপনারা। আপনারা সত্যিই প্রশংসার দাবিদার। তবে ইরফাদ, আই রিয়েলি প্লিজড ফর ইউ। তুমি যেভাবে একজন সাইলেন্ট কিলারকে তার জালে তাকে ফাঁসিয়ে পুরো অন্ধকার জগতের অন্দরমহলে ঢুকে গোড়া থেকে উপরে ফেলেছ। পাশাপাশি তোমার ডিরেকশনে সকাল সন্ধ্যা প্রভাত রঞ্জনের উপর নজর রাখা হয়েছে। তুমি তোমার কাজ দিয়ে বুঝিয়ে দিয়েছ, ইউ হ্যাভ সাকসিডেড। অনেকটা সময় পর ইরফাদ ধীর শান্ত গলায় বলে, স্যার, আরেকটা কনফিউশন আছে। সম্রাট শাহজাহানের একটা ছেলে আছে, রাফসান। তিনিও এই কেসের সাথে যুক্ত। তিনি বিদেশেই বড় হয়েছেন এবং পরবর্তীতে বাংলাদেশে ফিরেছিলেন। তিনি একসময়ের খুব জনপ্রিয় ক্রিকেটার ছিলেন। পার্সোনালি তার আমার উপর ভীষণ রাগ। কোনোভাবেই তিনি আমাকে টলারেট করতে পারেন না। তার ভাষ্যমতে বড় হওয়ার পর তার বাবার সাথে কখনোই কথা হয়নি। তবে তার কাছে একটা চিঠি আছে। সেই চিঠির ভিত্তিতে আমার উপর তার ভীষণ ক্ষোভ, এমনকি আমার ফ্যামিলির উপরেও। চিঠিটা তার বাবার হাতের লেখা। তিনি সিউর করেছেন। তাতে লেখা সম্রাট শাহজাহানকে কেউ বন্দী রেখেছেন। আমার বাবা সহ আমার দিকে আঙুল উঠানো আছে। এর পেছনে আমরা আছি। দেখো, আমি যতটুকু বলতে পারি। জেল থেকে বের হওয়ার পর ছেলের সাথে সাক্ষাৎ করার সময় তিনি পাননি। তার মাথায় চিন্তাই ছিল তিনি দেশ ছাড়বেন। তাহলে এই চিঠি? আমার ডাউট হচ্ছে কেউ রাফসানকে গুটি হিসেবে ব্যবহার করেছে। আর তিনি সব জানেন। এই সকল অন্ধকার জগতের খেলা চালাতে বিশ্বস্ত মানুষ প্রয়োজন। কেউ একজন রাফসানকে হাতে ধরে ভুল পথে ম্যানিপুলেট করেছে, এটা সিউর। বাবার প্রতি প্রতিটা সন্তানের দুর্বলতা থাকে। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে এই রাফসানকে হাতে রেখেছেন কেউ। ইচ্ছেমতো খেলেছে তাকে দিয়ে। তাহলে প্রভাতরঞ্জন আমার চোখের আড়ালে আমার সাথেই খেলা খেলে গেছে। রাফসানকে ম্যানিপুলেট করে মিথ্যা আশ্বাস তিনিই দিয়ে গেছেন, যাতে রাফসানকে ইচ্ছেমতো ইউজ করা যায়। সম্রাট শাহজাহানকে গুপ্ত কক্ষ থেকে পালাতে তিনিই হেল্প করেছেন। এতদিন ধরে ভালো মানুষের মুখোশ পরে আছেন। আমি ভেবে এসেছি তিনি ইনোসেন্ট, লয়াল, অনেস্ট। শেষে এসে আপনিই কিন্তু প্রথম সন্দেহ করেছেন ইরফাদ। আপনার সকল তথ্য অনুযায়ী প্ল্যান সাজানো হয়েছে। ইউ আর সাকসেসড। স্যার, আমি কি আরেকবার জিজ্ঞাসাবাদ করতে পারি? অফকোর্স। তবে এইবার কোনো বুলেট ব্যবহার করবেন না। ওনার আগের ক্ষত এখনও ঠিক হয়নি। ক্ষত ঠিক হয়নি, তবে তার অনুপস্থিতিতে আমার উপর ঠিকই অ্যাট্যাক হচ্ছে। অন্ধকার জগতের কিং বলে কথা। ছোটখাটো মাথা তিনি পালেন না নিশ্চয়ই। খাঁচায় বন্দী হওয়ার আভাস আগেই হালকা পেয়েছিলেন। ওই জন্য আগেই যত পরিকল্পনা সাজিয়েই রেখেছেন। ইনভেস্টিগেশন করে কতদূর ছুতে পেরেছেন? লিডার সহ মোটামুটি সবাই আটক। আমি দেখতে চাই। আর মাফিয়াদের লিডার সহ কয়েকজনকে আমার আন্ডারে দেয়া হোক।
আমার কলিজায় হাত দিয়েছে। ওদের কলিজা এক এক করে আমি টেনে ছিঁড়ে নিব। কুল কুল ইরফাদ, কুল। অন্ধকারে ডুবে থাকা রুমে হলদেটে আলো জেলে চেয়ার টেনে বসে ইরফাদ। সামনের চেয়ারে বসে আছে প্রভাতরঞ্জন সরকার। ইরফাদ পায়ের উপর পা তুলে শিরদাঁড়া টান টান করে বসে। মারতে চেয়েছিলি, পারলি না। ঈষৎ আফসোস। আমাদের সবার প্ল্যানের বাইরে উপরওয়ালার একটা প্ল্যান আছে। তোর ডান হাত, বাম হাত সহ সবাইকে আটক করা হয়েছে। তোর খেলা শেষ। হো হো করে হেসে ওঠেন প্রভাতরঞ্জন সরকার। পৈচাসিক হাসির ফাঁকে বলেন, শেষ থেকেই শুরু। ইরফাদ তীক্ষ্ণ গলায় বলে, নিজের ফ্যামিলিকে লাক্সারিয়াস লাইফস্টাইলের ব্যবস্থা করে অন্যের পরিবার, অন্যের সন্তানের জীবন নষ্ট করতে বিবেকে বাধে না? বিবেক না বিসর্জন দিলে টাকা কামানো যায় না। কিছু লাক্সারিয়াস লাইফস্টাইলের জন্যে কিছু মানুষকে তো কষ্ট ভোগ করতেই হবে। তা না হলে কি দুনিয়া চলবে? লজ্জা করে না? কিছুদিন আগেও দুটো পরিবারের দুটো সন্তানকে তুই বিষ প্রয়োগ করে মেরেছিস। শুধুমাত্র তোর জালে জড়িয়ে পড়ার পর নর্মাল জীবন লিড করতে চেয়েছিল। সেদিন রাতেও তুই তোর দলবল দিয়ে আমার উপর অ্যাট্যাক করেছিস। তুই কি মনে করিস আমি কিছু বুঝি না? এটাও জেনে গেলি। সব জেনে ফেলছিস। এইবার অ্যাটাক করার সময় সেই পরিচিত মুখ খুঁজে পেলি নাকি? আগেরবার গাড়িতে কি ওরাই অ্যাট্যাক করেছিল? আহারে, এত উড়িস না। পতন খুব নিকটে। কেবল তো শুরু। তার আগে তোকে একটু নামাই। উড়ো খবরে শুনলাম সম্রাট শাহজাহানের একমাত্র কন্যাকে তুই বিবাহ করেছিস। খুব উপকার করে ফেললাম। মেয়েটাকে তোর কাছে রাখতে রাখতে হৃদয়ের কাছেই পাঠিয়ে দিলাম। যাই হোক, একটা খুব কঠিন সংবাদ দেই। সব যখন জেনেই ফেলেছিস এটুকু জানাও দরকার। আর কতকাল মায়ের মিথ্যা অপবাদ বয়ে বেড়াবি? সেই সময়ে পুরো শহর তোলপাড় করা খবর। কর্নেল রিদওয়ানুর রহমানের শেষ সময়ে মধ্যবয়স্কা রূপবতী স্ত্রী কোনো এক নাগরের হাত ধরে পালিয়েছেন। এহেম কথায় পুরনো দিনের দৃশ্যপট স্মৃতিচারণ করে ক্ষণকালের জন্যে জমে যায় ইরফাদ। বাবার জব চলে যাওয়া, শহরের আনাচে কানাচে কানাঘুষা। এরপরেই হঠাৎ করেই উধাও হয়ে যায় তার মা। লিখে যান একটা চিঠি, যেখানে লেখা ছিল, নিজের ইচ্ছেতে চলে যাচ্ছি। আমাকে কেউ খুঁজবে না। কোনো অযোগ্য লোকের সাথে এক মুহূর্ত নয়। বিষয়টা খতিয়ে দেখতে গেলেই সকল জায়গায় রটে যায় কর্নেলের বউ পালিয়ে গেছে। স্বামীর জবলেস, স্বামীর বিপদে মধ্যবয়স্কা স্ত্রী পালিয়ে গেছে। পুরো শহর ছি ছি রটে যায়। পুরো শহর তোলপাড় করে খুঁজে পাওয়া যায় না তাকে। অতঃপর ভদ্র সমাজের ভদ্র মানুষের আসল রূপ বেরিয়ে আসে। আনাচকানাচে কানাঘুষা চলতেই থাকে বছরের পর বছর। পুরনো দৃশ্যপট চোখে ভেসে উঠতেই শীতল হৃদয়বিদারক ব্যথায় বুক ভার হয়ে আসে ইরফাদের। তবে বুকের এক কোণে শুভ শক্তি গর্জন দিয়ে বলে, তার মায়ের উপর দেয়া অপবাদ সম্পূর্ণ মিথ্যা। নিজেকে দমিয়ে গর্জে ওঠে ইরফাদের গলার স্বর। ডোন্ট ক্রস ইউর লিমিট। পৃথিবীর সকল ঘটনা সত্যিই ঘটেছে এমন নয়। আমার বাবা উইদিন বাসায় ছিলেন না। হয়তো মা কে কেউ গুম করে দিয়েছে। একজেক্টলি। আমি জানি তুই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। কিন্তু এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়েও তুই বুঝলি না সম্রাট শাহজাহানের গাড়িতেই তোর মা ছিল। হোয়াট? সম্রাট জেল থেকে ছাড়া পেয়েই তোর বাপকে সাইজ করার জন্য উদ্যত হয়। তার জন্য এতগুলো বছর নষ্ট হলো কি না? লাকিলি উইদিন তোর বাপ বাড়ি ছিল না। কিন্তু তোর সুন্দরী মা তো ছিল। তাকেই তুলে আনা হয়। এরপরেই পুলিশের গুপ্ত কক্ষে বন্দী হয় সম্রাট শাহজাহান। তোর মাকে রাখা হয় চট্টগ্রামে। সুযোগ পেলেই নৌপথে দেশের বাইরে নেওয়া হবে। কান টানলে মাথা আসে। তোর মায়ের টানে তোর বাপ যেত, বাপের টানে তুই। পুরো বংশ ছাই করা যেত। আগুনের মতো গর্জে ওঠে ইরফাদ। গলায় ঝরছে বজ্রধ্বনি। আমার মা কই? কোথায় রেখেছিস?
পৈচাসিক হাসিতে ফেটে পড়ে প্রভাতরঞ্জন সরকার। অতঃপর ধীরে ধীরে বলে, তুই নিজ হাতে তোর মাকে মেরেছিস। জাস্ট ফিল ইট, তুই তোর মাকে নিজ হাতে মেরেছিস। স্কাউন্ড্রেল। হা হা হা। সম্রাট শাহজাহানের গাড়িতে তোর মা ছিল পেছনের সিটের নিচে, সবার পায়ের তলায়, ঘুমের কড়া ডোজে ঘুমে আচ্ছন্ন। সম্রাট শাহজাহান তোর সব কেড়ে নিল, সব। আর তুই কত বড় হৃদয়ের মানুষ, তার মেয়েকেই বউ করে আনলি। হা 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 হা। চোখের সামনে সবটা অন্ধকারে তলিয়ে যেতে থাকে ইরফাদের। তীব্র উত্তাপে কান লাল হয়ে ওঠে। হৃদয়ের তীব্র ব্যথায় কেঁপে ওঠে ইরফাদের হৃদযন্ত্র। শিরদাঁড়া বরাবর অসহনীয় যন্ত্রণা বয়ে যায়। প্রভাতরঞ্জন আবারও হাসে। তারপর বলে, জাস্ট ইমাজিন, পুরো শহর জানে তোর মা বুড়ো বয়সে পালিয়েছে। মানসম্মান শেষ। আবার সেই মা কেউ তুই নিজের হাতে মেরে দিয়েছিস। নিজের হাতে। জাস্ট ইমাজিন, পুরো শহর জানে তোর মা বুড়ো বয়সে পালিয়েছে। মানসম্মান শেষ। আবার সেই মা কেউ তুই নিজের হাতে মেরে দিয়েছিস। নিজের হাতে। নিজের হাতে, অজান্তেই তার হাতে, তার সবচেয়ে ভালোবাসার মানুষটির মৃত্যু। সন্তানের হাতে একজন মা এর মৃত্যু। এই শোক হৃদয় বয়ে বেড়ানোর মতো ভারী কিছু পৃথিবীতে আছে? অসহনীয় উত্তাপে জ্বলতে থাকা ইরফাদ হঠাৎ জ্বলে ওঠে। কি প্রুফ আছে? আইনের লোক। প্রুফ খুঁজিস? কোথায় খুঁজিস নি তোর মাকে? কোথায় পেয়েছিস? পুরো দুনিয়া তন্ন তন্ন করেছিস, কই তোর মা? যে কোনো অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমার পুরনো ফোনের একটা এসডি কার্ড আছে, এইটা নিয়ে আসার ব্যবস্থা কর। ওই কার্ডে সব রেকর্ড আছে। তোর মা ছিল শাহজাহানের গাড়িতে, আল্লাহ র কসম। কিন্তু তুই গাড়ি খাদে ফেলে দিয়েছিস। ওদের সাথে তোর মা মারা গেছে। বুকের আগুনে ছাই চাপা দেয় ইরফাদ, বুক পুড়িয়ে ওঠা অসহনীয় ব্যথাকে উপেক্ষা করে ক্রুব্ধ গলায় বলে, সম্রাট শাহজাহানের কল রেকর্ড রেখে দিয়েছিস? আগের থেকেই ৬ নম্বরই করার প্ল্যান ছিল নাকি? আরে আরে, তোর নতুন বউ, সরি তখন তো বউ ছিল না। তোর মতো তীক্ষ্ণ, চতুর পুলিশ অফিসার অন ডিউটিতে থাকাকালীন সিনথিয়া ইবনাকে যদি সবার চোখের সামনে দিয়ে চট্টগ্রাম পৌঁছে দিতে পারি, তাহলে সম্রাট শাহজাহানকে দিতে পারতাম না? ওখানেও ৬ নম্বরই। হা হা হা। কিন্তু বিশ্বাস কর, আমি সত্যিই চাইনি মিসেস রিদওয়ানুর রহমান মারা যাক। কিন্তু হাতে তো কিছু ছিল না। ওরা যেকরে হোক গুপ্ত কোঠা থেকে বের করতে বলেছিল। না হলে কিছু পেপারস, ডকুমেন্টের এক্সেস আমাকে দিত না। তাই ছাড়ানোর ব্যবস্থা করেছিলাম। জিনিসপত্র বুঝে নিয়ে আবারও ধরার ব্যবস্থাও করেছি। তবে তুই যে আমার কাজ এতটা এগিয়ে দিবি, ওদের পুরো উপরে পাঠিয়ে আমাকে অন্ধকার জগতের বশ বানিয়ে দিবি, সত্যিই ভাবিনি। ঈশ্বস। সেই আগের মতো বলতে ইচ্ছে করছে, আই প্লিজড ফর ইউ মাই বয়। ইরফাদ বিড়বিড় করে বুলি আওড়ায়, ফ্রড, চিটার, স্কাউন্ড্রেল। কিছু বললে মাই ডিয়ার? তোর জানে ভয় লাগছে না? না, একটুও না। আমার কষ্ট হচ্ছে, আমাকে এত বড় উপকার করে দিলি, কিন্তু তোর জন্যে কিচ্ছু করতে পারলাম না রে। কি একটা জীবন দিয়ে গেলাম। যখন সত্যিটা তুমি তোমার বাবাকে বলতে যাবে, তখন সবটা সামনে চলে আসবে। আর একদিন না একদিন তো জানতেই পারবে মিসেস সিনহা, সিনথিয়া ইবনা, সম্রাট শাহজাহানের মেয়ে। আহারে, খুব শীঘ্রই তোর জীবন আধারে ঢেকে যাবে। ঘন কালো আধার। সারা জীবন আফসোস নিয়ে বেঁচে থেকো মাইসান। জ্বলবে, পূর্বে কাউকে বলতে পারবে না। হা হা হা। এবারের বউটা রাখতে পারবে তো মাইসান? গরম হয়ে ওঠা রক্তের দাপটে ক্রমেই আগুনের মতো উত্তপ্ত হয় ইরফাদের শরীর। রক্তবর্ণ ধারণকারী কান দুটো থেকে ধোয়া উঠছে অনবরত, বুকের মধ্যে অনবরত চলছে তাণ্ডব। মা কি উপরে পাঠালে, বউটাকেও খেয়ে দিলে হবে। দফায় দফায় বুকের মধ্যে ধেয়ে আসা অগ্নিস্রোতে ফুলে ফেপে ওঠা ইরফাদ,
শক্ত ইস্তাৎকঠিন পা দিয়ে লাথি দেয় প্রভাতরঞ্জনের ভাঁজ পড়া কপালে। শক্ত বুটের শক্তিশালী আঘাতে তৎক্ষণাৎ ফেটে যায় প্রভাতরঞ্জনের কপাল। তীর ছুটে রক্ত ছিটকে ছিটকে পড়ে। শান্ত, ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে রাখা দুনির্বার বিধ্বংসী, অগ্নি, হিংস্র রূপ থেকে ঝরা আগুনে কেঁপে কেঁপে উঠছে ইরফাদ, হাতের মুষ্টির উপর ফুলে ওঠা রগে রক্তস্রোতের উত্তপ্ত প্রবাহে হিসহিসিয়ে উঠছে ইরফাদ। শক্ত মুষ্টিতে দফায় দফায় আঘাত হানে অগ্নিমূর্তি ধারণকারী ইরফাদ। শক্ত মুষ্টির আঘাতে কয়েক মিনিটের জন্য কানে পপ শব্দ শুনতে পায় প্রভাতরঞ্জন সরকার। এলোপাথারি পায়ের লাথিতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রভাতরঞ্জন। পায়ের বুটের শক্ত লাথিয়ে কালশিটে পড়ে যায় মুখ, হাত ও গলায়। রাগের উত্তাপে নিয়ন্ত্রণ হারিয়ে ইস্পাত শক্ত পা প্রভাতরঞ্জনের গলায় চেপে ধরে ইরফাদ। অতঃপর ইরফাদের বেগতিক অবস্থা পর্যবেক্ষণ করে লোহার শেলের দরজা খুলে দ্রুত গতিতে ভেতরে প্রবেশ করে জাবির। নিয়ন্ত্রণহীন রাগে ফুঁসতে থাকা ইরফাদের ভারী, ইস্পাতশক্ত পা দু হাতে ছাড়াতে হাঁসফাঁস করছে প্রভাতরঞ্জন। তবে প্রলয় এখন মহাপ্রলয়ের রূপ নিয়ে অবিচল পায়ে পিষছে প্রভাতরঞ্জনের গলা। সমস্ত শরীরের রাগ ঢেলে দিচ্ছে ক্রমেই। জাবির দ্রুত গতিতে সমস্ত শক্তি দিয়ে ঠেলে সরাতে চায় ইরফাদকে। তবে হৃদয়ের পড়তে পড়তে চলতে থাকা যন্ত্রণার উত্তাপে মহাপ্রলয় ধারণকারী ইরফাদকে নড়ানো যাচ্ছে না কোনোভাবেই। প্রভাতরঞ্জনের হাঁসফাঁস গলায় উঠে গেছে মৃত্যুর লীলা খেলা। জাবির অনুরোধ মিশ্রিত গলায় বলে, স্যার, মরে যাবে, ছেড়ে দিন স্যার। নিজের কাজে নিশ্চল, অবিচল, দৃঢ় থাকা মানুষটি এখন জ্বলন্ত অগ্নি। তাকে রুকবার ক্ষমতা কারো নেই। জাবির একবার পা ধরে একবার পাজরে হাত রেখে বিনয়ের সাথে ইরফাদকে পেছনে দিকে ঠেলে। ইরফাদের পায়ের তলায় চাপ বাড়ে, খুব করে কেশে ওঠে প্রভাতরঞ্জন সরকার। জাবির নিজের সাথে তলিয়ে ভাবে, রাগকে কেবল দমানো যায় ভালোবাসা দিয়ে, ইমোশন দিয়ে। পা দুহাতে জড়িয়ে ধরে জাবির। অতঃপর, ছেড়ে দিন স্যার, প্লিজ, অনেক কিছু জানার আছে স্যার। এই মানুষটাকে এভাবে শেষ করলে তো হবে না। এত সহজে মুক্তি দিবেন? এমন শাস্তি একে দেয়া হোক। একদিন বাঁচার জন্যে মৃত্যু চাইবে এই মানুষটা। ছেড়ে দিন স্যার। এরপরেই উত্তপ্ত শরীরে প্রবাহিত রক্তস্রোতে মেশে এক টুকরো বরফ। পায়ের চাপ ঢিল হয়ে আসে। তবে রাগে কাঁপতে থাকা বলিষ্ঠ শরীরের বিশালাকা মানুষটির কণ্ঠে ঝরে জ্বলন্ত অগ্নিশিখা। মেঘের গর্জনের চেয়েও ভয়াল কণ্ঠ তার। স্কাউন্ড্রেল, সব ধ্বংস করে ফেলেছে। কয়েকটা পরিবারকে শেষ করে ফেলেছে ও। আই নো স্যার, প্লিজ শান্ত হন, প্লিজ। আমাদের দেশে ভালো ক্রিকেট খেলে এমন অনেক প্লেয়ার আছে, যারা দেশের সুনাম ধরে রাখে। ওদের মতো মুখোশধারীর ব্ল্যাকমেইল অথবা ছলচাতুরিতে অনেকেই পা দেয়। এরপর ক্যারিয়ার শেষ। একটা ব্রাইট ক্যারিয়ারের ছিল রাফসানের। তার নিজের দোষ তো আছেই, তবে নিজ হাতে ধরে ছেলেটিকে নষ্ট করেছে এই স্কাউন্ড্রেল। সদ্য জীবন উপভোগ করতে থাকা তরুণদের শুভ্র ফুলের মতো কত জীবন নিজ স্বার্থে নষ্ট করেছে। অথচ দেখেন এর কি অবস্থা। নেই বিন্দু পরিমাণ অনুতপ্ততা। আমার মাকে পর্যন্ত এরা ছাড়েনি। বিষয়টা খুবই প্যাথেটিক। তবুও শান্ত হন স্যার, কথাটুকু বলেই উঠে দাঁড়ায় জাবির। রাগে, ক্ষোভে, যন্ত্রণায় মাথার নিউরনের টনটন ব্যথায় ইরফাদ নিয়ন্ত্রণ হারিয়ে পরপর কয়েকবার পায়ের আঘাত করে প্রভাতরঞ্জনের পেটে। শক্ত আলিঙ্গনে হাতের বাঁধনে আঁকড়ে ধরে জাবির ইরফাদের অগ্নিপ্রবাহ উত্তপ্ত শরীর। অতঃপর মাথা বুকে ঠেকিয়ে পিছিয়ে নিয়ে যায় পুরো অগ্নিশিখাকে। তারপর বসিয়ে দেয় লেদারের চেয়ারে। ফোঁস ফোঁস করে শ্বাস ফেলা মানুষটি চেয়ারে শরীর এলিয়ে শক্ত করে নিজের চুলগুলো খামছে ধরে। অদৃশ্য ধোয়া ওঠা কপাল চুইয়ে পড়ে উত্তপ্ত ঘাম। জাবির পানি এগিয়ে দেয়। তারপর বলে, কন্ট্রোল, কন্ট্রোল। লোহাল অন্ধকার শেলে চেয়ারে মাথা নুইয়ে বসে আছে রাফসান। পরাক্রান্ত শরীরের দাপট নুইয়ে গেছে অনুতপ্ততায়।
ফেলে আসা সময়ে এক টুকরো ভালোবাসা নামক আলোকে আধারে ডুবিয়ে ভাবলেশহীনভাবে সময় অতিবাহিত করে এখন যে উপলব্ধি মনে উপচে পড়ছে সেই অদৃশ্য ব্যথায় সে জর্জরিত। সহসাই খুলে যায় লোহার সেল। লোহার সেলের ক্যাচ ক্যাচ আওয়াজে মাথা তুলে তাকায় রাফসান। চোখের সামনে তেজস্বী চেনা পরিচিত মানুষটিকে দেখে আগের মতো রাগ হচ্ছে না, বরং হৃদয় দুলে উঠছে। আলগোছে উঠে দাঁড়ায় রাফসান। লোহার সেলের ভেতরে চেয়ার দেয় একজন সহকর্মী। ইরফাদ চেয়ার টেনে বসে নিশ্চল নীরব। রাফসান শক্ত খোলস পাল্টে যেন ঝুরঝুরে বালির মতো ঝরে পড়ছে। ইরফাদের উত্তপ্ত গলাটা এখন স্বাভাবিক। মিস্টার রাফসান, আপনার সুন্দর স্বচ্ছ একটা ক্যারিয়ার ছিল। লাইফটা ব্রাইট হতে পারত। জীবনকে জটিল করে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। পুরোটা জীবন শুধু ছুটলেন, অথচ নিজেই জানেন না কিসের পেছনে ছুটলেন। আমার উপর আপনার প্রচণ্ড রাগ, সেটাও একটা চিঠির উপর ভিত্তি করে। আমাকে কষ্ট দিতে যেয়ে আপনি নিজে নিজের মধ্যেই একটা ক্ষত সৃষ্টি করলেন, যা এখন বয়ে বেড়াতে সবে জীবনের অন্তিম সময় পর্যন্ত। এক্সপ্লেনেশন দেয়া আমার সাথে যায় না। পার্সোনাল ইস্যু টানা বেমানান। তবে কিছু কথা বলতেই হয়। আপনি যখন জানবেন আপনার বাবা তার কর্মফলেই বিনাশ হয়েছে, আর একজন সাইলেন্ট কিলার আপনাদের সকলের সাথে খেলে গেছে, তখন আপনার অনুভূতি কেমন হবে? যাই হোক, জানাতে এসেছিলাম সম্রাট শাহজাহানের জীবন মরণের সাথে পার্সোনালি আমার কোনো যোগ নেই। কর্নেল রিদওয়ানুর রহমানের সাথে সম্রাট শাহজাহানের একটা আইনি বোঝাপড়া ছিল। 10 বছর আগেই তা সমাপ্তি হয়ে গেছে। ধারণা করা হয়েছে 10 বছর আগে চট্টগ্রামে খাদে পড়ে কয়েকজন মানুষ মারা যান। সেখানে সম্রাট শাহজাহানও হয়তো ছিলেন। আমার সাথে এবং রিদওয়ানুর রহমানের সাথে সম্রাট শাহজাহানের পার্সোনাল কোনো শত্রুতা নেই। যা জেনেছেন তা শুধু আপনাকে হাতে রাখার চেষ্টা। আপনাকে কাজে লাগিয়ে কেউ আড়ালে দেশ শুষে খেতে চেয়েছিল। আপনাকে হাতিয়ার করে কেউ একজন তার পাপের সাম্রাজ্যকে ফুলে ফেপে তোলার জন্য কাজে লাগিয়েছেন। তিনিই সম্রাট শাহজাহানের কাছের মানুষ ছিলেন। তিনিই আপনাকে চিঠি পাঠিয়ে আমার বিরুদ্ধে উস্কেছেন। পার্সোনালি আপনার আর আমার মধ্যেও কোনো দ্বন্দ্ব নেই। মাঝখান থেকে দুটো জীবন নিয়ে আপনি হৃদয়বিদারক খেলা খেলেছেন। কতটুকু শাস্তি আপনার বরাদ্দ তা আইন দেবে। তবে একটা ছোট্ট ফুলের জন্মদাতা আপনি। আপনার রিকোয়েস্টে নয়, বাচ্চার বাবা বেঁচে আছে সেই প্রেক্ষিতে আমি কোনো একদিন আপনার সাথে তাকে দেখা করাবো, যখন আমার মনে হবে আপনার কাছে শুভ্র ফুলটা সেফ। নিস্তব্ধ, নিশ্চল শক্ত খোলসহীন দেহটা ফুটবল চোখে তাকায় ইরফাদের তীক্ষ্ণ চোখ দুটোর দিকে। চোখ হয়ে ওঠে রক্তলাল। নোলাজলে ছেপে আসা ঝাপসা চোখ দুটোতে আকুতি নিয়ে বলে, আমি পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী হতে পারি, তবে আমার মেয়ে আমার কাছে সবসময় নিরাপদ। একজন বাবার কাছে সন্তান সবসময় সেফ স্যার। আমার মেয়ে আমার জীবনের সবচেয়ে বড় আফসোস। আমার অনুতপ্ততার প্রথম ছোঁয়া তো আমার মেয়েকে দেখেই শুরু। আইন কি শাস্তি দিবে? আমার শাস্তি হয়ে গেছে তখনই যখন আমার সন্তানের মুখে বাবা ডাক শোনার ইচ্ছায় আমার হৃদয় পুড়ে ছাই হয়ে গেছে। অপেক্ষা চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে স্যার? আমার মেয়েকে একবার কাছে দিন, একটাবার স্পর্শ করতে দিন, একটু আদর করতে চাই। আই নিড টাইম। এর চেয়ে বড় শাস্তি হবে না আমার জন্য। আমার অপেক্ষার পথ এত দীর্ঘ করবেন না। আমি পৃথিবীর সমস্ত রিভেন্স, সমস্ত রাগ, সমস্ত পাওয়া না পাওয়ার হিসেব চুকিয়ে দিয়েছি। পৃথিবীতে কোনো সত্যি জানার ইচ্ছেই আর নেই। আমার বাচ্চাটাকে আমার বুকে দেন। একটা ছোট্ট বোনের প্রতীক্ষায় থাকতে থাকতে জীবনে যে প্রলয় ঘটে গেছে, বোনটাকেও দীর্ঘ বছর চোখে দেখিনি। আবার বাচ্চাটাকেও পাব না? যখন রাস্তায় ঠেলে দিয়েছিলেন বাচ্চাসহ আরেকজনের বোনকে? ভালোবাসা পাইনি তো কখনো, তাই ভালোবাসতে পারিনি। নিজের সন্তান থাকার যে অনুভূতি, ওইটাও বুঝতে পারিনি। বাবা ডাকলে যে এমন লাগে তা তো জানতাম না স্যার। হোয়াটএভার, আই হ্যাভ টু গো। ট্রাস্ট মি, ও আমার কাছে সেফ। আমি ওকে একবার জড়িয়ে ধরব, ও একবার পাপা ডাকবে, ব্যাস। আর কিছু চাই না।
নির্দয় লৌহশক্ত হৃদয়ের মানুষটি আবেগী সকল কথাকে উপেক্ষা করে উঠে দাঁড়ায়। আবেগ শুনে গলে যাওয়ার মতো মানুষ অন্তত ইরফাদ না। অপর পৃষ্ঠের তেজস্বী উত্তাপ বিলীন হয়ে যাওয়া রাফসানের চোখভর্তি জল। যে বলবান হাতে দাপটে শত শত মাফিয়া কাবু হয়ে যেত, নিজের সেই অগ্নিরূপ দাপট মাটিতে মিশিয়ে দুহাত জোর করে দাঁড়ায় আবারও। গলার স্বরে কেবল আকুলতা, অসহায়ত্ব। এক অসহায় পিতার থেকে তার সন্তানকে দূরে রাখবেন না। তাহলে আমার বাচ্চাটাকে দেখার তৃষ্ণায় আমি মারা যাব স্যার। আমি হাতজোড় করছি, আমার জেল, ফাঁসি যাই হোক আমার বাচ্চাটাকে আমার কোলে দেন, একটু আদর করতে দেন। বাচ্চাকে কাছে না পাওয়ার চেয়ে যন্ত্রণার চেয়ে ভয়ানক যন্ত্রণা মনে হয় দ্বিতীয়টা নেই। আই রিপিট, আই নিড টাইম। এই সময়ের আগে আমি যদি মরে যাই? আপনি কি অফিসিয়াল রুলস ব্রেক করতে বলছেন? রুলস অনুযায়ী সব এক্সপোজ হওয়ার পরেই আপনার শুভাকাঙ্ক্ষী আপনার সাথে দেখা করতে পারবে। সব এখন অবধি হাইড করা আছে। সব এক্সপোজ হবে, দেন আমি ভেবে দেখব। পার্সোনাল কথা বলতে আমি এখানে আসিনি মিস্টার রাফসান। পৃথিবীতে কত কিছু তো রুলসের বাইরে হয়। স্টপ, ডোন্ট ক্রস ইউর লিমিট। আপনি ভুলে যাচ্ছেন হু আই এম। আপনি এটাও ভুলে যাচ্ছেন আপনি কে, আর আপনি কোথায় আছেন। বলেই সব উপেক্ষা করে দ্রুত পা ফেলে ইরফাদ। ঠিক ওই সময়ে পুরো দুনিয়ার নিয়ম নীতিমান অপমান ভুলে এক তেজস্বী সিংহ নিজের সমস্ত ক্ষমতা দাপট নিংড়ে দিয়ে পা জড়িয়ে ধরে ইরফাদের। একটু কি নরম হওয়া যায় না স্যার? বাচ্চাটাকে দেখার তৃষ্ণায় আমার ভেতরটা ফেটে যাচ্ছে স্যার। জিসান সিনথিয়ার চাচাতো ভাই। ভুলে গিয়ে থাকলে মনে করিয়ে দিলাম। ফ্ল্যাশব্যাক। কানে হেডফোন গুজে রকিং চেয়ারে বসে চোখ বন্ধ করে অন্য জগতে বিচরণ করছে জিসান। অনেকগুলো দিন কেটে গেলেও সিনথিয়ার বিষয়টি ক্রমেই ধোঁয়াশা সৃষ্টি করছে। কিডন্যাপিংয়ের পরে অনেকগুলো দিন কেটে গেছে, মেয়েটির কোনো খোঁজখবর নেই। চাচা চাচিও আজকাল বেশ উদাসীন বিষয়টা নিয়ে। মেয়ের বাঁচা মরাতে তাদের কিছু আসে যায় না নাকি? মনে হচ্ছে মেয়ে অপহরণের শিকার নয়, যেন শ্বশুরবাড়িতে আরাম আয়েশে রেখে এসেছেন। ওইদিকে মোটা অঙ্কের টাকার ৮০% এখনো হাতেই আসেনি। নতুন করে কোনো কল আসেনি। সবকিছু বিদঘুটে আর ঘোলাটে লাগছে। রকিং চেয়ারটা হালকা দুলিয়ে মনের সাথে তলিয়ে ভাবে জিসান, এসব মরিচিকার পেছনে না ছুটে নিজের বিয়ের উপর নজর দিলেও সুন্দরী বউয়ের সাথে সময় কাটাতে পারত। আজকাল সিনথিয়া মোটা অঙ্কের টাকাও নাকি কামায়। জীবনটা আরাম আয়েশেই চলে যেত। শুধু শুধু জীবনটা ঝামেলার মধ্যে ফেলে দিয়ে এখন অযথাই দুশ্চিন্তায় মাথা ক্ষয় হচ্ছে। সহসাই উচ্চ শব্দে চেঁচিয়ে ওঠে কলিং বেল। চোখ মুখ কুঁচকে ফেলে জিসান। অতঃপর গলা উঁচিয়ে ডাকে, মা। কেউ এসেছে মনে হয়। আমি রান্না করছি বাবা, একটু তুমি ওঠো। কান থেকে হেডফোনটা একটানে খুলে বিছানায় ছুঁড়ে মারে জিসান। চরম বিরক্তি নিয়ে উঠে আসে। দরজা খুলেই চোখ গোল গোল করে ফেলে জিসান। আপনার নামে ওয়ারেন্ট আছে, থানায় যেতে হবে। অতঃপর দুটো চেয়ারের মাঝখানে কয়েক হাত দূরত্ব। একটা চেয়ারে মাথা নিচু করে চুপচাপ বসে আছে জিসান। অপর পাশের লেদারের চেয়ারে শিরদাঁড়া টান করে বসে আছে ইরফাদ। জিসানের মিনমিনে গলা, বিশ্বাস করুন আমি এসবের কিছুই জানি না। মিথ্যার আভাসে ইরফাদের হিমশীতল মেজাজ আগুনের ন্যায় উত্তপ্ত হয় ক্রমেই। তার ক্রুব্ধ গলার আওয়াজে প্রলয়ের পূর্বাভাস। তাহলে মিস সিনথিয়া ইবনার রুমে ছাদ থেকে ফোন পাঠানো, তার উপর 24 আওয়ার্স নজরদারি, কালপ্রিটের কাছে তথ্য প্রেরণ কি আমি করেছি? এগুলো কে করেছে স্যার? আমি তো ওকে ভালোবাসতাম। ট্রাস্ট মি। ও কিডন্যাপ হওয়ার আগে আমাদের বিয়ের কথাও চলছিল। ওর বাবাকে জিজ্ঞেস করুন। ইরফাদের ঠান্ডা মস্তিষ্ক টকবক করে ফুটতে থাকে। রক্তচক্ষুতে তাকায় জিসানের দিকে। 6টা কামড়ে কয়দিন হসপিটালে থাকতে হয়েছে মনে আছে? এহেম কথায় হৃদযন্ত্রটা আকস্মিক দুর্বার গতিতে কাঁপতে থাকে জিসানের। পুরনো ভয়াল দৃশ্য চোখে ভেসে উঠতেই চোখ তুলে তাকায় ইরফাদের দিকে।
ইরফাদের নিগুড় চাহনিতে ভেসে ওঠা ভয়াল আভাসে জিসানের ভেতরে ওঠে উত্তাল ঝড়। তাহলে সে রাতে কে ছিল মুখোশের আড়ালে? সত্যিই কোনো জন্তু নাকি রিভেন্স? আর রিভেন্সই যদি হয় তাহলে? ঠিক সে সময়ে নিগুড় কণ্ঠস্বরে ইরফাদ বলে ওঠে, জাস্ট ওয়েট এন্ড সি। অনেক হিসেব বাকি। বর্তমান এতটুকু দৃশ্য স্মৃতিচারণ করে রাফসানের প্রতি আরও কঠিন হয় ইরফাদ। পা ধরে থাকা রাফসানকে কটাক্ষ করে বলে, নিজের স্বার্থের জন্য নিজের বোনকে ইউজ করেছেন মিস্টার রাফসান। আপনার বোন ছোটবেলায় ওই জিসানের কাছে অ্যাবিউজ হয়েছে। আপনার বোন রাফির কাছে প্রতারিত হয়েছে। জিসানের বিষয়টা আপনার অজানা, কিন্তু রাফি, ওর বিষয়টা আপনি জানতেন। এরপরেও শুধুমাত্র প্রতিশোধের নেশায় আপনি নিজের বোনকে ইউজ করেছেন। সে রাতে যদি সঠিক সময়ে আমি না আসতাম আপনার বোনের কি হতো? আপনার কাছে আপনার মেয়ে কতটুকু সেফ মিস্টার রাফসান? আমি ভালোবাসাহীন মানুষের পায়ের তলায় থেকে বড় হয়েছি। আমার হৃদয়ে যে কষ্ট আছে এইটা আপনি বুঝবেন না স্যার। আমার ছোট্ট একটা সুখের নীড় ভেঙ্গে কতগুলো টুকরো হয়েছে। ছিন্ন বিচ্ছিন্ন আমার জীবন। প্রতিশোধের নেশায় আমি পাগল হয়ে গিয়েছিলাম। সিনথিয়াকে আমি তো কাছে থেকে পাইনি, সামনাসামনি দেখাও হয়নি। প্রতিশোধের নেশায় আমি যাই করি, আমি আমার বোনকে ফুল সেফটি দিয়েছি। চট্টগ্রাম যাওয়ার পথে সারা রাস্তা জুড়ে ও সবাইকে মেরেছে। ওর উপর ফুলের টোকা আমি পড়তে দেইনি। ও যখন আমার কাছে ছিল ওকে আমি আগলে রেখেছি। ও যত কাছাকাছি থেকেছে আমি তত ভালোবাসা অনুভব করেছি, টান অনুভব করেছি। কাছে না পেলে কি করে বুঝব বোন মেয়ে এদের ভালোবাসা কেমন হয়? পা ছাড়ুন, আই হ্যাভ টু গো। ভাড়া বাসার একটি বর্ষর রুমে ফ্লোরিং বিছানায় বসে আছে তিথি। শিশির ওয়াশরুম থেকে উকি দিয়ে বলে, কল আসলে ধরবে না ওকে। তিথি আলগোছে মাথা নাড়ে। এরপরেই ফোনে টাইপ করে, এই রিমা কি অবস্থা রে? আলহামদুলিল্লাহ। আন্টির কি অবস্থা? আগের থেকে নরমাল? না, আগের থেকে সব আরও কমপ্লিকেটেড। খুবই প্যাথেটিক। আন্টির একটু বোঝা উচিত। ওনার জায়গা থেকে উনি ঠিক আছে। এই যে একটা বর্ষর ব্লান্ডার করে বসে আছি। আমার জীবন তো এখন কমপ্লিকেটেড, তাই না? এই জীবনের ফিউচার কি? আমার কি হবে? এই বাচ্চাটার কি হবে? সুখের একটা আস্ত জীবন খুব সহজেই পার হয়, কিন্তু আমার এই ভুলে পুরো জীবন কি মসৃণ হবে? আমার জন্য পুরো পরিবারকে সাফার করতে হচ্ছে। আমার জন্য আমার মা সবসময় সকলের কথা শোনে। বাজার, পাশের ফ্ল্যাট, আন্টিরা সবাই কথা শোনায়। সবাই ছি ছি করে। ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না আর। শুধু মানিয়ে নিয়ে বেঁচে থাকতে হবে। অনেকদিন হলো তোদের দেখি না, কেউ খোঁজ নেয় না। জীবন কত অদ্ভুত। একসময়ে একসাথে ছাড়া চলতেই পারতাম না। একদিন দেখা না হলে পাগল হয়ে যেতাম, আর এখন কত দূরত্ব। সিনথিয়াটাও কল ধরে না। সিনথিয়ার বিষয়ে শেয়ার করার পুরো নিষেধাজ্ঞা থাকায় তিথি পুরো বিষয়টা লুকিয়ে যায়। তবে নিজের জীবনের সুখের খবরটুকু তো দিতেই চায় তিথি। কিন্তু যদি মন খারাপ হয়, যদি রিমা ভাবে তার জীবনটাই শুধু এমন কষ্টের, সে কথা ভেবেই আর কিছুই বলা হয়ে ওঠে না। তোকে একটা কথা বলবো রিমা। হ্যাঁ শিউর বল। অনেক কিছু তোকে বলা হয়নি। তোর মানসিক অবস্থা ছিল না তাই? কোনো প্রবলেমে পড়েছিস? না, আমার জীবনের অন্ধকার কেটে একটুখানি আলোর দেখা মিলেছে। আমি বিয়ে করেছি। সত্যি? কখন? কে সে? শিশির ভাইয়া ছিল না? ওহ মাই গড, তোর মামি। ওনাকে কি করে ম্যানেজ করলি? মেনে নেয়নি রে? তাহলে? ভাড়া বাসায় থাকছি। ব্যাপার না, পার্টনার ভালো হলে একদিন সবাই মেনে নেয়। শুধু আমার মতো কপাল পোড়া আর কেউ না হোক। মানুষটা সত্যিই খুব ভালো, আমাকে খুব সাপোর্ট দিয়েছে।
নজর না লাগুক। ভালো মুহূর্তগুলো কারো সাথে শেয়ার করবি না। আমার সাথেও না। তোর খারাপ লাগছে? আমি অনেক খুশি হয়েছি। অনেক কষ্ট পেয়েছিস জীবনে। তোর মাথার উপর একটু ছায়ার প্রয়োজন ছিল। আমার আত্মা থেকে বলছি আমার খুব শান্তি লাগছে। তবে কোনো ভালো মোমেন্ট কখনোই শেয়ার করিস না। যদি নজর লেগে যায়। একদিন দেখা করবি। ভেরি শুন ইনশাআল্লাহ। সিনথিয়াকে বলে রাখিস। ওকে। ফোন রাখতেই শিশিরের ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে কলিং মা। তিথি ঠোঁটে হাসির রেখা ফোটে। ভুলে বসে শিশিরের করা নিষেধ। ফোন ধরেই সালাম দেয়। তারপর বলে, কেমন আছো? মার্জিয়া বেগমের মাথায় যেন আকাশ ফেটে বাজ পড়ে। চেঁচিয়ে ওঠে মার্জিয়া বেগম। জীবনটা তছনছ করে দিয়েও তোর শান্তি নেই। তোর মা আমার ভাই আর আমার জীবন খেলো। তোকে রেখে গেল আমার ছেলের মাথা খেতে। সব শেষ করে দিলি। একটু সহজ হওয়া যায় না আমার প্রতি? ফোন রাখো। তোর গলা শুনলেও আমার দিন খারাপ যায়। ফোন কেটে দেন মার্জিয়া বেগম। শিশির রুমে প্রবেশ করে। তিথির থমথমে মুখ দেখেই বলে, বারণ করেছিলাম তবুও শুনিস না। এখন সারাদিন মন খারাপ করে থাক। একটা দিন তো অপেক্ষা কর, একটা দিন। মা নিজেই নিতে আসবে দেখিস। পশ্চিম আকাশে তেজহীন সূর্যটা ডুবে গেছে ঢুলতে ঢুলতে, সুবিশাল আকাশ ধূসর মেঘে উদ্ভাসিত। ইরফাদ বাসায় ফিরেছে মিনিট 5। গুরুগম্ভীর থমথমে পরিবেশে তেজস্বী মুখটার স্বকীয়তা নেই। চুপচাপ বসে আছে বিছানায়। ধোয়া ওঠা চায়ের কাপটার দিকে তার নজর নেই। অতল ভাবনায় তলিয়ে যাচ্ছে বারংবার। কক্ষে এদিক সেদিকে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছে সিনথিয়া। না, কেমন যেন ঘোলাটে লাগছে। সব ঠিক আছে তো? ধীর পায়ে এগিয়ে ইরফাদের পাশে দাঁড়ায় সিনথিয়া। নরম হাতটা ইরফাদের অবাধ্য গমরঙা কপাল ছোঁয়া চুলগুলোকে সরিয়ে দিয়ে ধীর গলায় বলে, কিছু হয়েছে? চোখ ফিরিয়ে কোমল নারীর কোমল চাহনির দিকে তাকায় ইরফাদ। সে চোখে শুধু জানার ইচ্ছে। চোখ ফিরিয়ে নেয় ইরফাদ। সাইড টেবিলের উপর ছোট ট্রে থেকে কফি মগটা তুলে নেয়। কফি মগে প্রগাঢ় চুমুক দিয়ে ধীর গলায় বলে, টুম্পা কোথায়? আপুর কাছে। ওকে একটু আমার কাছে দাও। ফের প্রশ্ন করার সাহস সিনথিয়ার শরীরে নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে তার মনে হচ্ছে আসলেই ভালোবেসে আগলে রাখার যোগ্যতাটুকুই তার নেই। মানুষের ভেতরে কি চলছে, কিভাবে কথা বলতে হবে, কি করে কথা জিজ্ঞেস করতে হয়, কি করে জোর করতে হয় সেই শক্তিটুকুই তো তার নেই। সে একটা পাথুরে মূর্তি, যখন যতটুকু দিচ্ছে ততটুকু নিয়েই সন্তুষ্ট। সিনথিয়া এক পা ফেলে আবারও পেছনে ঘুরে দাঁড়ায়। ইরফাদের চোখে চোখ রেখে পাথুরে মূর্তির মতো দাঁড়ায়। মনের সাথে দ্বিধা দ্বন্দ্বের দেয়াল চুকে ধীর গলায় বলে, আপনার কি মন খারাপ? কিছু হয়েছে? আমাকে বলা যাবে না? নাথিং সিরিয়াস। আজকে অন্যরকম লাগছে। ইরফাদ চোখ ফিরিয়ে বলে, টায়ার্ড লাগছে। আমি তো আপনাকে কত খারাপ সিচুয়েশন ফেস করতে দেখেছি। তখন তো এমন লাগেনি। আজ একটু বেশিই অন্যরকম লাগছে। আমাকে বলা যায় না প্লিজ? কিছু হয়নি। 5টা মিনিট আমি একটু বসি আপনার পাশে? হুম শিওর। বিছানার পাশে অল্প একটু ফাঁকা জায়গায় বসে সিনথিয়া। ইরফাদের নিগ্রু চোখ দুটোকে পড়ার ব্যর্থ চেষ্টা চালায় সিনথিয়া। মুখে যতই বলুক, তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে তাড়া করে বেড়াচ্ছে। সুকণ্ঠী ঋণঋণী স্বরে সিনথিয়া বলে, প্রত্যেকদিন ফিরে আপনি আগে ফ্রেশ হন, আজ গোসল করলেন না। আবার কফির মগের দিকে ফিরেও দেখলেন না। নরম চোখে তাকায় ইরফাদ। নিগ্রু কণ্ঠস্বরে তখনও একই বলি, একটু টায়ার্ড। আমি আপনার বুকে হাত রেখে দেখতে পারি? কম্পমান হৃদয়ের কম্পন অদৃশ্য হয়ে গেছে আজ। কি দেখবে তুমি? তড়িৎ গতিয়ে উতলা হয়ে জিজ্ঞেস করে সিনথিয়া। কি হয়েছে? বলুন না। খুব অশান্তি লাগছে। কিছু হয়নি।
বলবেন না তাই তো। আপনার নিগুড় গলার স্বর, চোখের ভাষা বুঝতে পারি না বলে কি এতই অন্ধ আমি? আমার হৃদয়, আমার চোখ কি এতই ক্ষমতাহীন? বলেই দ্রুত পায়ে বাইরে বেরিয়ে যায় সিনথিয়া। ইরফাদ ইন্টেরিয়র সিলিংয়ের দিকে চোখ মেলে শরীর এলিয়ে দেয় বিছানায়। যে দাবানলে তার হৃদয় পুড়ে অঙ্গার, প্রতি মুহূর্তে যন্ত্রণা তাকে জাতাকলে পিষে চলেছে, সে যন্ত্রণার মুক্তি কোথায়? এই যন্ত্রণা কতকাল বয়ে বেড়াতে হবে? জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যে খেলা শুরু হয়েছিল, সেই অশুভ পাতার বিনাশ করতে ভালোবাসার, মায়ার যে বাঁধন সে নিজ হাতে নিজের অজান্তেই শেষ করেছে, সে সত্যটুকু তার সারা জীবন বয়ে বেড়াতে হবে। অপরাধীকে শাস্তি কাঠগড়ায় দাঁড় করাতে তার হৃদয় কিঞ্চিত ব্যথাও হয় না, এমনকি নিজের রক্তের মানুষের ক্ষেত্রেও না। বিশ্বাসঘাতক অপরাধীর ক্ষেত্র সে পাথর, ইস্পাত কঠিন। কিন্তু মায়ের মৃত্যু সন্তানের হাতে এই কঠিন সত্য বয়ে বেড়াতে ওই ইস্পাত কঠিন, পাথরের হৃদয়টাও কেঁপে উঠছে বারংবার। মামাই আসব? কি আছে ওই কথাটায়? পৃথিবীর সমস্ত মিষ্টি একসাথে জড়ো করলেও মনে হয় না এত মিষ্টি লাগবে যতটা মিষ্টি ওই ছোট্ট বাচ্চাটার ডাকে। ইরফাদ সকল যন্ত্রণাকে দূরে ঠেলে দুহাত বাড়িয়ে হৃদয়ের গহীন থেকে লম্বা করে ডাকে, মা। ছোট্ট মিষ্টি পরীটা একছুটে বন্য হরিণীর মতো লাফিয়ে লাফিয়ে ইরফাদের হাত দুটোর উপর ভর করে কোলে উঠে বসে। দরজায় মূর্তির ন্যায় দাঁড়িয়ে থেকে দুটো প্রাণের আদর ভালোবাসার সাক্ষী হয়। ছোট্ট মিষ্টি পরীটাকে বুকের উপর নিয়ে প্রগাঢ় বাঁধনে আগলে নেয়। ছোট্ট দেহটার পিঠে আদরে চাপড় দিয়ে ইরফাদ ক্ষণে ক্ষণে ডেকে ওঠে, মা। ছোট্ট প্রাণটা ভালোবাসার ছোট্ট নীর জড়িয়ে ইরফাদের ডাকে সাড়া দেয়। হুম। ইরফাদ আবার ডাকে, ও মা। হুমম। মা। হুমম। মা, ও মা, মা। তোমার কি হয়েছে মামাই? কিছু না মা। তোমার কি মন খারাপ? ব্যথা পেছ? দীর্ঘ গভীর তপ্ত শ্বাস টানে ইরফাদ। সে শ্বাসে মিশে আছে কত যন্ত্রণা, ব্যথা আর হাহাকার। সেসব লুকিয়ে ছোট্ট উত্তর দেয় ইরফাদ, না মা। ছোট্ট টুম্পা বুক থেকে মাথা তুলে ইরফাদের চোখ পানে তাকায়। ছোট্ট ছানাটা কিছু বুঝে উঠতে না পেরে তার মাম্মিকে যেভাবে আদর করে সেভাবেই টুপটুপ করে হামি দেয় অসংখ্য অসংখ্যবার। রাতের রূপালী চাঁদ ঢাকা পড়ে গেছে ধূসর মেঘের আড়ালে। ইরফাদ ধীর পায়, কখনো বেলকনি, কখনো জানালায়, আর কখনো রকিং চেয়ারে। তবে হৃদয়ের গহীনের ঝড়ের তাণ্ডব তাকে ভেঙেচুরে বিলীন করে দেয়। হাঁসফাঁস করা হৃদয়টার চাপা দেয়া সত্যিটা দীর্ঘশ্বাসে মিশিয়ে আকাশে উড়িয়ে দেয়। তবে হৃদয় চলা ঝড় থামে না। সিনথিয়া শতবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পায় না। অবশেষে ইরফাদ উঠে দ্রুত পা চালিয়ে বেরিয়ে যায় কক্ষ থেকে। সিনথিয়া বের হয় পিছু পিছু। ইরফাদের বলিষ্ঠ শরীরটা মিলিয়ে যায় রিদওয়ানুর রহমানের দরজায়। সিনথিয়া মনে মনে ভাবে, মানুষটার কি হল? নামাজ শেষে বাসায় ফিরেছেন রিদওয়ানুর রহমান। এক কাপ চা এর জন্য মনটা আনচান করাই ইভাকে চা বানিয়ে দিতে বলে এসেছেন তিনি। পরিবারের ব্যস্ত সময়ে তিনি নিরালায়, নিভৃতে উপন্যাস পড়েন। বলতে গেলে কড়া লিকারের চা আর বই তার এখন নিত্যদিনের সঙ্গী। বইয়ের ৬৫তম পৃষ্ঠায় চোখ ডুবিয়ে দিতেই ইরফাদের গলা, বাবা। জয়, আয় আব্বা। তেজস্বী মুখখানার সবসময় প্রজ্জ্বলিত তেজ, শক্তিটা আজ মিয়ে গেছে। সর্বক্ষেত্রে বলবান, তেজস্বী, ইস্পাত কঠিন, পাথুরে ছেলেটাকে আজ ভঙ্গুর লাগছে। তিনি বই রেখে তড়িঘড়ি করে উতলা স্বরে বলেন, কি হয়েছে আব্বা? ইরফাদের নিশ্চুপ অভিব্যক্তি, সোজা বসে রিদওয়ানুর রহমানের পায়ের তলায়। সিনথিয়া থমথমে মুখ নিয়ে যায় রান্নাঘরে। ইভা চায়ের কাপে চা ঢালছে। ট্রে এর উপর কাপ উঠিয়ে নেয় ইভা। তারপর সিনথিয়াকে বলে, বাবাকে দিয়ে আসতে পারবে পাখি? মোমো বানাচ্ছি। দুটো একসাথে দিতে গেলে ঠান্ডা হয়ে যাবে। ওই রুমে তো টুম্পার মামাই গেল এই মাত্র। দুজন কথা বলছে মনে হয়। যাওয়া যাবে এখন? এইটা কি অফিস? ফ্যামিলির মানুষই তো।
নক করে রুমে ঢুকবে, নো প্রবলেম। ট্রে নিয়ে রুমের দিকে পা বাড়ায় সিনথিয়া। ভিড়ানো দরজায় দাঁড়িয়ে পায়ের সাথে আটকে যায় হৃদয়ের স্পন্দন। ইরফাদের গলায় শোনা যায়, খুব অশান্তি লাগছে বাবা। সম্রাট শাহজাহান সব শেষ করে দিয়ে গেল। সব শেষ। রিদওয়ানুর রহমান ছেলের মুখপানে তাকিয়ে বোঝার চেষ্টা করেন। এত সহজে তো ভেঙ্গে পড়ার ছেলে ইরফাদ নয়। তাহলে কিসের এত অশান্তি তাকে ঝেঁকে ধরল? রিদওয়ানুর রহমান ছেলের হাতের উপর হাত চাপড়ে বলেন, কি হয়েছে আব্বা? বাবাকে বলো। এমন সত্যটুকু বলার আগে ইরফাদ আরেকবার ভাবে, তার মা নেই এটা জেনেও সবার জীবন চলছে, তবে তার হাতে তার মায়ের মৃত্যু, এই সত্যটুকু বলে জটিলতা বাড়ানো উচিত হবে কি না মনের সাথে তলিয়ে ভাবে ইরফাদ। এদিকে সিনথিয়া সরে আসতে চাইলেও মন সায় দেয় না। অদৃশ্য শেকলে আটকা পড়ে পাজোড়া। কি এমন সত্যি, কি এমন ঘটনা যার কারণে ইরফাদ এত গম্ভীর হয়ে আছে? ওই সময়ে ধীর পায়ে পেছনে থেকে আসে ইভা। ভ্রু নাচিয়ে ইশারায় বলে, দাঁড়িয়ে কেন? ঠিক সে সময়ই পুরনো নামটা তার কানে ভেসে আসে। রাফসান, সম্রাট শাহজাহানের ছেলে। বাবা, কত কি হয়ে গেছে বাবা আমাদের চোখের আড়ালে। কি বলিস? প্রভাত রঞ্জন আর সম্রাট শাহজাহান দুজন মিলে পুরো দেশটা প্রায় শেষ করে ফেলেছে। সম্রাট শাহজাহান মুখোশের আড়ালে অন্ধকার জগতে সাম্রাজ্য গড়েছিল। এতগুলো বছর জেলে ছিল। তাকে সাহায্য করে গেছে প্রভাতরঞ্জন। শুধু তাই নয়, এই লোকটা রাফসানকে ভুলিয়ে ভালিয়ে উস্কে দিয়ে নষ্ট করে ফেলেছে। এতটাই ভুল পথে তাকে চালনা করা হয়েছে যে প্রতিশোধের নেশায় পাগল হয়ে ধ্যান জ্ঞান ভুলে গিয়েছিল। ক্রিকেট খেলাকালীন ম্যাচ ফিক্সিংয়ে খেললে বাবার তথ্য পাবে, বাবাকে পাবে, এমন অফার করা হয়েছে তাকে। তাকে ক্রিকেট বোর্ড থেকে এই কথা বলা হলেও এর পেছনে ছিল ওই প্রভাতরঞ্জন। এই প্রভাতরঞ্জন নিজ হাতে ওর বাবার হাত দিয়ে চিঠি লিখিয়ে রাফসানের কাছে মিথ্যা তথ্য পাঠিয়েছে। রাফসান এতকাল ধরে জানত ওর বাবার জীবন নষ্ট প্লাস গুম হওয়ার জন্য তুমি আর আমি দায়ী। ওর পরিবার ধ্বংস করার জন্য আমরাই দায়ী। ওই জন্য আমার বোনটার উপর এমন অবিচার করেছে। ওখানেই শেষ নয়। প্রভাতরঞ্জন মিথ্যা কেসে সিনথিয়া ইবনাকে ফাঁসিয়েছে, আমার উপর কেসের দায়িত্ব দিয়ে আমাকে অলওয়েজ বিজি রেখেছে। এরপর কিডন্যাপিংয়ের নাটক সাজিয়ে আমাকে কিডন্যাপ করিয়েছে, যাতে পুরো পুলিশ ডিপার্টমেন্ট এইদিকে ডাইভার্ট থাকে। অন্যদিকে নিজের অ্যাপ প্রমোশন করে গেছে। পুরো জার্নিটাতে রাফসান হেল্প করে গেছে, শুধুমাত্র আমার থেকে প্রতিশোধ নিবে এই আশায়। এই প্রভাতরঞ্জন ওকে ম্যানুপুলেট করে গেছে। প্রতিশোধের নেশায় রাফসান পাগল হয়ে গিয়েছিল বাবা। কিন্তু ফুকেট থাকাকালীন ও কোনোভাবে টুম্পার ছবি দেখে ডাউট করেছে এইটা ওর মেয়ে। এখন খুব পাগলামি করছে বাবা। আজ আমার পায়েও পড়েছিল। পড়ুক। বাইরে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা কোমলমতি ইভার পাথরে পরিণত হৃদযন্ত্রটা কেঁপে ওঠে। নির্মম, নিষ্ঠুর সত্য তার হৃদয় নিংড়ে টেনে হিচড়ে বের করে যন্ত্রণার নোনাজল। হৃদয়ের ক্ষরণকৃত রক্তকণা উষ্ণ নোনাজলে পরিণত হয়। টুপটুপ করে পড়ে দুচোখ বেয়ে। ওই দিয়ে ইস্পাত কঠিন হৃদয়ের অধিকারী ইরফাদ বাবার পায়ের উপর ঠেকায় তার মাথা। দাবানলে পুড়তে থাকা হৃদয়ের পড়তে পড়তে যে সত্য লুকিয়ে আছে তা বুকে চাপা দিতে খুব যন্ত্রণা হচ্ছে। এত নির্মম, কঠিন সত্য চেপে রাখা তার ইস্পাত কঠিন হৃদয়ও পারছে না। রিদওয়ানুর রহমান ছেলের হাত টেনে ধরে বিস্মিত হয়ে বলে, কি করছিস বাবা? আমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস শেষ করে ফেলছি বাবা। কি হয়েছে আমাকে বল। সবচেয়ে প্রিয় জিনিস আমি কেড়ে নিয়েছি বাবা। সব কিছুর ঊর্ধ্বে আমার সন্তান। আমি তোমার অপরাধ ব্যতীত সকল ভুলই ক্ষমা করব। বলো কি করেছ বাবা? ওই সম্রাট শাহজাহান আমাদের সমস্ত আলো অন্ধকারে পরিণত করেছে বাবা। মাকে বাসা থেকে ওনার লোকজন ধরে নিয়ে গিয়েছিল। এত অপমান, এত অসম্মান শুধু তার জন্য বাবা। মা আমাদের ছেড়ে যায়নি। তোমার মানসম্মান নষ্ট করতে এত কিছু করা হয়েছে। প্রকাশিত এতটুকু সত্য শুনে সিনথিয়ার হৃদয় গহীনে বিভীষিকাময় আবহ বিরাজ করে।
হৃদয়ের গহীনের ঝড়ে টালমাটাল হয়ে দেয়ালে পিঠ ঠেকায় সিনথিয়া। ইভার চোখে সিক্ত জলে তাকিয়ে হাত পায়ের বল ফুরিয়ে আসে সিনথিয়ার। কক্ষের ভেতর থেকে ভেসে আসা কণ্ঠস্বরে ফুটে ওঠা দৃশ্যপট অনুভব করে উষ্ণ শরীর তাপক্রমেই রূপ নেয় হিমবাহে। ওই স্বরের শেষ কথায় শৈত্যপ্রবাহ নামে সিনথিয়ার শরীর জুড়ে। বাবা। সেদিন রাতে সম্রাট শাহজাহান পালিয়ে যাওয়ার সময় মাকে অপহরণ করে নিয়ে যায়। যে গাড়িটা খাদে ফেলা হয়েছিল সেই অপরাধীদের সাথে মা ছিল। আমি আমার নিজ হাতে মাকে শেষ করে ফেলেছি বাবা। এই কষ্ট আমি কি করে সারা জীবন বয়ে বেড়াবো? এহেম কথায় শরীর নিস্তেজ হয়ে দেয়াল ঘেঁষে বসে পড়ে সিনথিয়া। ইভা পাথুরে মূর্তির ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। হৃদয়ের রক্তগুলো অশ্রুবিন্দু রূপে টুপ টুপ করে ঝরে পড়ে। সিনথিয়ার শরীর ক্রমেই রূপান্তরিত হয় হিমবাহে। চলবে? নোটস বাই এত দ্রুত অধৈর্য হয়ে গেলেন।